আজকে হচ্ছে অনেকদিন পর আমাদের ভিক্টোর্সের যে আড্ডাটা ছিল সেটা নতুন আঙ্গিকে শুরু হচ্ছে। এটা ধরতে পারেন নতুন সিজন। আমরা এর আগে বেশ কয়েকজন আমাদের রথী মহারথীরা এসেছে। তো আজকে আবার আমরা এই নতুন সিজনের মতো করে শুরু করলাম, টানা কয়েকদিন ধরে আমাদের এরকম চলবে। তো আজকে এই নতুন আঙ্গিকে যে আয়োজনটা, সেটা প্রথম আমাদের অতিথি হিসেবে আসলেন আমাদের মেহেদী হাসান রবিন। তো শুরুতেই হচ্ছে রবিনের কাছ থেকে রবিনের সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জেনে নিব। হ্যাঁ, ধন্যবাদ মাহিন। আমি মাহিন বলল রথী মহারথী, আমি রথী মহারথীর মধ্যে না। আজকে লাইভটা খুবই সাধারণ, যাদের কোনো কিছুই একবারে হয় না, 3-4 বার লাগে, তাদের জন্য আজকের লাইভটা। আমি তাদের মধ্যে একজন। আমি পরিচয় দিচ্ছি, আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান রবিন। আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আর মাহিন আমার কলেজ ফ্রেন্ড, আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একই সাথে পড়াশোনা করেছি। আর এই তো বর্তমানে আমি প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম, এখনো আছি। আর এই যে 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে আমি অগ্রণী ব্যাংকে রিকমেন্ডেড। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ রবিনকে। তো প্রথমেই আমাদের যে প্রশ্ন, যেটা আসলে প্রত্যেকটা অ্যাসপাইরেন্টের জার্নিটা আসলে যেরকম হয়, বা যারা একদম নতুন ভাবে শুরু করতে চাচ্ছে তাদের জার্নিটা, তাদের একটা মানে আগ্রহের জায়গা থাকে যে আমি যে জায়গাটায় যেতে চাই, ওই জায়গাটায় যারা গিয়েছেন তাদের জার্নিটা কেমন ছিল। তো রবিনের কাছে আমরা জানতে চাই যে আমরা একদম পাশ করার পর থেকে কি কি পরীক্ষা আমরা দিয়েছি। সয়েল সায়েন্স থেকে পাশ করেছি রবিন, রাইট নাকি? খুলনা ইউনিভার্সিটি সয়েল সায়েন্স থেকে পাশ করার পর থেকে মাস্টার্স, মানে একদম অনার্সের পর থেকে, হ্যাঁ, মাস্টার্স আমি কতদিন ধরে করলাম, এরপরে কোন কোন চাকরিতে অ্যাপ্লাই করেছি, এরপরে কোনটাতে কোনটাতে হচ্ছে, কোনটাতে হচ্ছে না, হ্যাঁ, একদম ফুল জার্নিটা যদি হইতেছে আমাদেরকে একবার নিয়ে যেতে। আচ্ছা মাহিন, ধন্যবাদ। তো একটু তাহলে সময় লাগবে, হয়তো আমি ডিটেলসে বলি। আচ্ছা, তো জার্নিটা আমি যে বললাম যে কোনো কিছু আমার একবারে হয় না। তো এই জার্নিটা একবারে না হওয়ার শুরু হচ্ছে আমার কলেজ লাইফ থেকে। মোটামুটি আমি সেখান থেকে শুরু করছি, ছোট্ট করে কলেজ লাইফে একটু শুরু বলি। আমি রেসিডেন্সিয়ালে পড়াশোনা করছি। তো আমার এই কোচিংয়ে ভর্তি হলাম অ্যাডমিশনের জন্য। যে আমার ফিজিক্স, বাংলা, ইংলিশ তিনটাতে A+ আসলো না, আমি কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারলাম না। দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। অ্যাডমিশন দিতে গিয়ে ফিজিক্সের লাইন দাগাইতে গিয়ে আমি কেমিস্ট্রি লাইন দাগাই আসলাম। ফার্স্ট টাইম ওভাবে গেল, মনে হলো সেকেন্ড টাইমে ভর্তি হবো। সেকেন্ড টাইমে 2 দিন পরে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন সেকেন্ড টাইম উঠাই দিল। তারপরে মনে হলো ঢাকা ইউনিভার্সিটি পড়বো, তাহলে পরের বার আমি IBA BBA এর জন্য কোচিং এ ভর্তি হলাম। এরপরে 3 মাস আগে IBA BBA উঠাই দিল। দিয়ে এদিকে আমার বন্ধুরা মাহিন, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সবকিছুতে চান্স পেয়ে যাচ্ছে, আমি ফার্স্ট টাইমে যে চান্স পেলাম সয়েল সায়েন্সে। তো এখান থেকে আমার মোটামুটি শুরু। তারপরে আস্তে আস্তে অনার্স কমপ্লিট হলো, দিয়ে আমার চাকরির প্রিপারেশনটা ওইখান থেকে মোটামুটি শুরু। তো চাকরির প্রিপারেশন নিতে যাও, এমন আমার কোনো কিছু একবারে হয় না। তো শুরুতে 41 BCS ছিল, শুরুতে অ্যাপিয়ার দিয়ে 41 BCS অ্যাপ্লাই করলাম। 41 BCS এ মারলাম পিজিতে ফেল দিয়ে। আর ব্যাংকের আমার 18 সাল ভিত্তিক যে পরীক্ষাগুলো ছিল, 3টা পরীক্ষা দিলাম, 3টাতেই ফেল। মাহিন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, তো 3টা দিলাম, 3টাই ফেল দিয়ে। তারপরে আমার চলে আসলো এর মধ্যে করোনা। 20 সালে করোনা চলে আসলো, দিয়ে 2 বছর একদম কোনো পরীক্ষা নেই, কিছু নেই, একদম এর মধ্যে মাস্টার্সে ভর্তি হলাম, মাস্টার্সও বন্ধ। 1.5 বছরের মাস্টার্স হলো 3 বছরে, একদম পাস করে ইমিডিয়েট পাস করে কোনো পরীক্ষা নেই। তো প্রথম পরীক্ষা দিলাম প্রাইমারি। তো প্রাইমারিতে সামহাও প্রিলি দিয়ে চাকরি। তো প্রাইমারিতে আমার পরীক্ষা দিলাম, প্রাইমারিতে জব হয়ে গেল 2022 সাল ভিত্তিকে। 23-এর জানুয়ারির 22 তারিখে জয়েন করলাম প্রাইমারিতে। দিয়ে আবার আমার গ্রামের বাড়ি নাটোরে ব্যাক করলাম। এই শুরু হলো প্রাইমারি থেকে পড়াশোনা শুরু। তো এইদিকে 2019 সাল ভিত্তিক ব্যাংক প্রিপারেশন নিলাম। তো 19 সালে প্রিলি পাস করলাম। রিটেনে যে একদম ডাব্বা, 3টাতেই ফেল দিয়ে। আবার 20 সাল ভিত্তিকে প্রিপারেশন নিলাম, এখানে
প্রিপারেশন নিয়েছিলাম, সিনিয়র অফিসারের ভাইবা দিলাম, ভাইবাতে আর যথারীতি ভাবে ফেল। 21 সাল ভিত্তিক অফিসার জেনারেলে ভাইবা দিলাম, যথারীতি সেখানেও ফেল দিয়ে, আর এদিকে বিসিএস দিচ্ছি, বিসিএস এ 41-এ প্রিলি ফেল, 43-এ প্রিলি ফেল, 44-এ প্রিলি পাস, রিটেন ফেল, 45-এ আবার প্রিলি ফেল, 46-এ প্রিলি ফেল। আমার লাইফে শুধু ফেল আর ফেল। তো তারপরে আমার লাইফে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, যেটা পরবর্তীতে বলবো যদি প্রসঙ্গ আসে, যে একটা বিশাল মন নিল। তারপরে একটু সিরিয়াস হলাম। আর আমার বন্ধু মাহিন, এর মধ্যে মাহিনের সাথে একদিন হঠাৎ করে যোগাযোগ হলো। মাহিন বলতেছে আমার কিছু করছে না বন্ধু, কি করা যায়? তো মাহিন বললো যে বন্ধু, আমি ভিক্টরস নামে একটা পেজ খুলছি, আমি ওখানে পড়াচ্ছি, আমাদের সব আরো আছে সবাই ক্যাডার, ওইখানে তুই একটু জয়েন করতে পারিস। তো ওইখানে জয়েন করার পরে তারপরে এই রিসেন্টলি আমার লাইফে একটা, আমি ওই ভিক্টরসে জয়েন করার পরেও আমি সিরিয়াস ছিলাম না। 23 সালের দিকে মাহিন মনে হয় আমাকে প্রথম বলছিল ভিক্টরসের কথা, তো ওইখানে সিরিয়াস ছিলাম না। এই রিসেন্টলি গত রোজার ঈদের আগ থেকে মোটামুটি সিরিয়াস হলাম। তারপরে ব্যাংকের যতগুলো পরীক্ষা ছিল এবার, যেমন আজকেও আমার হচ্ছে অফিসার জেনারেলের ভাইবা ছিল, সামাও দিতে যায় নাই, মাইনের পরামর্শই দিতে যায় নাই, সিনিয়র অফিসার হয়ে গেছে, আর জেনারেলে কেন যাবে? তো এইটুকু আপাতত কাহিনী। না, এসওতে রিকমেন্ডেড হওয়ার পরেও আসলে জেনারেলে দিতে যাওয়ার মানে হয় না। মানে আমি পার্সোনালি হচ্ছে মনে হয় যে একটা ছেলে হয়তো প্যানেল থেকে পরবর্তীতে যাবে, কিন্তু একটা ছেলে আমি মনে করি যে তাকে সুযোগ মানে নষ্ট হইলো, আমার কাছে পার্সোনালি মনে হয়, বা তার হয়তো 3-4 মাস নষ্ট হলো জীবনে। এই জন্য হচ্ছে রবিনকে বলছি যে ভাই একটা চাকরি হয়েছে, এটা আর কোনো দরকার নেই। আচ্ছা, আমি বুঝি ফেলের মর্ম কি। আমি লাইফে প্রায় 100-র উপরে পরীক্ষা দিছি, ম্যাক্সিমাম পরীক্ষায় 98% পরীক্ষায় ফেল। আচ্ছা, আচ্ছা, তাহলে হইতেছে মানে আমি যদি শর্ট করে বলি তাহলে হইতেছে মানে বিসিএস প্রিলি কি পাস করছো কোনোটা? 44 পাস করছিলাম। আচ্ছা, ওটা রিটার্ন দেওয়া হয়েছে? ওইটা রিটেনও কমপ্লিট করি নাই, দুইটা দিয়ে আর দিতে যাই না, প্রিপারেশন ভালো ছিল না। মানে আচ্ছা, তারপরে লাইফে একটা কাহিনী ছিল, টানা অনেকদিন পড়ি নাই। আচ্ছা, আচ্ছা। তো মানে এই যে হইতেছে তুমি মানে আবার ট্র্যাকে ফেরত আসলা, মানে একটা মনে করো যে পড়ার ভিতরে ছিলা, তোমার প্রাইমারিতে হয়ে গেল, কিন্তু এর ভিতরে হইতেছে বিসিএস বা ব্যাংকে বা যেখানে তুমি আসলে যাইতে যেতেছিল ওই জায়গায় হইতেছে মানে পেটে বলে মিলতেছিল না আর কি। হ্যাঁ, ওই জায়গা থেকে আবার হইতেছে লাইনে কিভাবে আসলা? ঠিক আছে, মানে আবার আচ্ছা, চাকরি, এটা সবার, এটা 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 আমি এই জন্য বলতেছি কারণ এরকম কিন্তু ট্র্যাক থেকে বিচ্যুত অনেকই হয়ে যায়। হ্যাঁ, মানে টানা 4 বছর 5 বছর একটা চাকরির পিছনে লেগে থাকা, হ্যাঁ, মাঝে মধ্যে অনেক লাইফে সমস্যা আছে, অনেক ভাবেই কিন্তু এই লাইন থেকে বিচ্যুত হয়ে যাওয়া মানে খুবই কমন একটা ঘটনা। তো আর 10 জন যাতে হচ্ছে লগা এই জিনিসটা একটু শিখা হয় যে আবার ট্র্যাকে কিভাবে ব্যাক করছো, এই জিনিসটা জানতে চাই। এইটার ফুল ক্রেডিট আমি আমার ওয়াইফকে দিতে চাই আর কি। তো এই কাহিনীটা বলি। আমি প্রাইমারিতে জব করতেছিলাম। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে সিংড়া। তো আমি হচ্ছে বাইকে করে নাটোর সদর থেকে প্রতিদিন প্রায় 40 কিলো রান করে প্রাইমারি স্কুলে চাকরি করতাম। মোটামুটি কঠিন। ওখান থেকে এসে আবার আমাদের নাটোরের লাইব্রেরি ছিল, লাইব্রেরি কন্টিনিউ করলাম। তো এরকম করতে করতে আমাদের প্রায় 1.5-2 বছর পরে প্রাইমারি চাকরিতে পিটিআই ট্রেনিং দিল। আমাদের একটা ট্রেনিং হতো পিটিআই এর, ফাউন্ডেশন ট্রেনিং, বিটিপিটি ট্রেনিং বলে, বেসিক টিচার্স ট্রেনিং। তো ওই ট্রেনিং এ যে আমার সহধর্মিণীর সাথে আমার পরিচয় হলো। ওইখান থেকে পরিচয়, কথাবার্তা, আস্তে আস্তে সেটা বিয়েতে করালো। ওইখান থেকে মোটামুটি আমার একটু সিরিয়াসনেস আসলো। তারপরে একদম লাইফ আমার একদম মানে ইউটার্ন নিয়ে নিছে একটা ঘটনাতে। এই 8 থেকে 9 মাস আগে আমি ফজরে ঘুমায় আছি, আমার ওয়াইফ এসে আমাকে একটা নিউজ দিল যে নিউ সদস্য আসতেছে। মানে তখন যখন ফজরে আমি, ব্যাপারটা অনেক পার্সোনাল, তারপরেও আমি বলতেছি যে সবাই যাতে বুঝে যে কিভাবে মানুষের জীবন ঘুরে যায় আর কি। এদিকে আমি চাকরি করতেছি অনেক দিন, প্রায় 3 বছর, 2-2.5 বছর হয়ে গেছে। পড়ার সাথে অনেকটাই কানেক্টেড নাই, লাইব্রেরিতে যাইতাম আসতাম, কিন্তু সিরিয়াসনেস অতটা ছিল। কিন্তু যেদিন আমি শুনলাম যে মানে আমি একটা মানুষের দায়িত্ব মানে ফুললি নিতে যাচ্ছি, পৃথিবীতে নিয়ে আসতে চাচ্ছি, মানে এই চিন্তাটা আমার এমন ভাবে ইয়ে করলো যে আমি ওই টাইমে খুশি হব, মানে
সামহাউ ফিলিংসটা আসলে যারা আসে নাই তারা আসলে বোঝানো যাবে না আসলে। তো ওই দিনের পর থেকে মানে আমি বলতে গেলে নিজের কাছে সৎ ছিলাম। নিজের কাছে সৎ বলতে যে আমি চাকরি, খাওয়া-দাওয়া, ঘুম বাদে মানে আমি বলতে পারবো যে আমি কোন টাইম ওয়েস্ট করিনি। এই ৬ মাস, গত ৬ মাস। আর এই ৬ মাসে আমি প্রায় আমার আছে এটিওর পরীক্ষা ছিল। মানে উপজেলা শিক্ষা অফিসার। এটিওর পরীক্ষা পিলিটিক্সে, ব্যাংকের সিনিয়র অফিসার, ক্যাশ অফিসার, কম্বাইন্ড অফিসার সবগুলা পিলিটিক্সে। সিনিয়রে তো চাকরি হয়ে গেল। অফিসারেও ভাইবা ছিল। বাকি ২ টা তো আরো ভালো পরীক্ষা দিছিলাম। দিতে হবে না ইনশাআল্লাহ। তো এই তো লাইফের একটা ইটার্ন ছিল আমার ওই একটা নিউজ যে আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস। আসলে মানে আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, সব ক্রেডিট কিন্তু সব তারই যাচ্ছে। দিকে। এখন আসতে পারে নাই দুনিয়াতে, সেই ক্রেডিটটা নিয়ে নিচ্ছে সবাই। যে ভাগ্য নিয়ে আসতেছে। তাইলে রবিন, তাইলে হচ্ছে 21 সাল পর্যন্ত যত পরীক্ষা মানে ব্যাংকের, এগুলোতে হচ্ছে কোনোটাতে রিটার্ন দেওয়া হয়নি, তাই তো? ও না, আমি রিটার্ন দিয়েছি। মানে 19 এর প্রিলি আমি ২ টাতে টিকছিলাম। আচ্ছা, রিটেন যে বলছে যে রিটেন আমার মেরে বাস কা বাত নেই হ্যাঁ। 20 এর একটু রিটেনের প্রিপারেশন নিলাম। তো 20 এর সিনিয়র অফিসারের ভাইবা পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু খুবই বাজে রিটেন ছিল। মানে যেটা আমি পরবর্তীতে ভিক্টরসে ক্লাস করতে এসে বুঝছি যে আমার রিটেনের লেখার মান কেমন। ওইটা তো ফেল। 20 এর সিনিয়র অফিসারের ভাইভাতে ফেল। 21 এর অফিসার জেনারেল ভাইবা দিছিলাম, ফেল। এই ১ম 20 এ মানে একটু প্রিপারেশন নিয়ে আমি তো মাহিন্দ্রে চাকরি পাওয়ার পরে আমি হচ্ছে আমার ফ্যামিলিকে ফোন দেওয়ার পরে মাহিনকে ফোন দিছি, বলছি বন্ধু আমার 50% ক্রেডিট তোর। আচ্ছা, তাহলে এই জায়গায় আসলে আমি একটু জানতে চাই যে আসলে মানে এই জার্নিতে মানে ভিক্টরসের সাথে পথ চলাটা শুরু হয়েছে কোন জায়গায়, আর আসলে তার ভিক্টরস আসলে কিভাবে হেল্প করছে তোমার, এই জিনিসটা একটু যদি আমাদের ছোট করে বলতাম। ওই যে বললাম একদিন মানে ভিক্টরসের সাথে প্রথম পরিচয়, আমি ওই যে নাটক থেকে সিংড়া যাতায়াত করতাম প্রাইমারি স্কুলে। তো প্রথমে বাইক ছিল না, পরবর্তীতে বাইক কিনছি। প্রথমে বাসে যেতে হতো। তো একদিন বাসের জন্য ওয়েট করতেছি স্কুল থেকে আসার সময় বিকালে। ওই টাইমে মাহিনের সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে যে মাহিন আমার তো এরকম বাজে অবস্থা, কোথাও হচ্ছে না, তুই তো এডি হয়ে যাচ্ছিস, ক্যাডার হয়ে যাচ্ছিস, আমার কিছু সাজেশন দে। তো মাহিন ওই দিন আমাকে ফার্স্ট, ও তখন নতুন নতুন শুরু করতেছে সম্ভবত ভিক্টরস, 23-এ মাহিন, 23-এ, হ্যাঁ 23-এ। তো বললো 23-এর যে মে। মামা তুই হচ্ছে যে আমি এই, আর মাহিনকে আমি এত ক্রেডিট দিই কেন, ওর কোর্সটা কিন্তু মাহিন বলছে আমি তোকে ফ্রি ঢুকাই নিচ্ছি, তুই হচ্ছে তোর ফ্রেন্ড সার্কেলে শেয়ার কর। প্রথম 23-এ। তখন আমি ওই যে বলে না যে ঘরের মুরগি ডাল বরাবর, মাইন্ডকে আমি সিরিয়াসলি 23 সালে ওরকম পাত্তাই দিই নাই। যে ও একই সাথে থাকলাম, ইয়ে করলাম, ওর বন্ধুর কাছ থেকে কখনো বন্ধুকে টিচার বানানো যায় নাকি, এরকম একটা ছিল 23 সালে। পরবর্তীতে ওই কোচিং এ ছিলাম, ক্লাস করি নাই, সিরিয়াস ছিলাম না। এইবার এই যে এই 25 সালের শুরু থেকে যখন বললাম আমার লাইফে ঘটনাটা ঘটলো, আমি লাইফ নিয়ে যখন সিরিয়াস হলাম, গুড তখন নিউজ পাওয়ার পর। হ্যাঁ, তখন ভিক্টরসে আমি ঢুকে কিছু মানে ক্লাস করলাম। আমি দেখলাম মানে আমার মানে মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার হলো যে আরে কোথায় আসলাম। মানে ওদের হচ্ছে ভিক্টরসের যে ক্লাস স্ট্র্যাটেজি আর যে টিচার প্যানেল সবাই ক্যাডার, মানে এবং ক্যাডার মানে সোজাসুজি ক্যাডার না, যে লাইনে যেতে চাই মানে আমরা প্রথমে সিনিয়র অফিসার, তারপরে বাংলাদেশ ব্যাংকের এডি, তারপরে ক্যাডার, মানে যেভাবে যেতে চাই সবাই এরকম মানে সাকসেসফুল। আমি দু একটা ক্লাস করে আমার মনে হলো যে না এখানে তো করতে হবে। পরে বন্ধুকে মেন্টর বানাই ফেললাম আর কি। মাইন্ড তারপর থেকে আমার মেন্টর, যে কোনো কিছু হলে আমি মাইন্ডকে বলতাম। তারপরে ওখানে অনেক কিছু ছিল। তো এই ভিক্টরসের সাথে এখান থেকে পথ চলা কাজ শুরু। প্রিলি দিয়ে আসলাম, প্রিলি দিয়ে প্রিলিটা অসাধারণ হলো। প্রায় 83 ছিল আমার মাইন্ড, 83 ছিল। হ্যাঁ, তো 83 ছিল। তো মাহিন বললো যে বন্ধু এখন 200-তে। রিটেনের না সরি, ওই যে প্রিলিতে। প্রিলিতে, এসো প্রিলিতে। প্রিলিতে হ্যাঁ হ্যাঁ। মানে আমার সবচেয়ে ভালো প্রিলি।
পরে মাহিন বললাম, মাহিন আমি তো প্রিলিতে এর আগেও টিকি, কিন্তু আমার তো রিটার্ন হয় না। বললো যে রিটার্নে এবার আমার সাথে কোর্স। পরে ক্রেডিট গোস টু মাহিন এগেইন, ওই রিটার্নের কোর্সও ফ্রি ভর্তি হয়ে গেলাম। তো ওইখান থেকে কি ক্লাস এবার সিরিয়াস রেগুলার ক্লাস করলাম, নোট নিলাম। ওখানে কোচিং এ যে পিডিএফ গুলা দিত, পিডিএফ গুলা প্রিন্ট করে ওই পিডিএফ গুলা পড়তাম। ওখানে নিয়মিত পরীক্ষা হতো, পরীক্ষা দিতাম। তারপরে লাইফের ফার্স্ট মডেল টেস্ট দিলাম রিটেনে, 119.5 পাইছিল মডেল টেস্টে। মডেল টেস্টে মডেল টেস্টে মানে ওইটা তো লাস্টের দিকে যে মডেল টেস্ট হলো, ফাইনাল মডেল টেস্ট, মানে আমার নিজেই, আমি হচ্ছে প্রথম দিকে লেখা আমার নিজেই মনে হচ্ছিল, পরে যখন মিলাইলাম ওই 2 মাসে, যে হচ্ছে যে তখন বুঝলাম যে আসলে কতটা দরকার ছিল কোচিং এর। আর অনেকটা আল্লাহ হেল্প করছে, যেমন প্রিলির আগে আমার হচ্ছে রোজার ছুটি ছিল, প্রাইমারিতে তো অনেক ছুটি, 40 দিন ছুটি ছিল। আবার হচ্ছে কুরবানি, এই ব্রিটেনের আগে কুরবানি ঈদের ছুটি পাইছি 20 দিন। তো ওই ছুটিটা কাজে লাগাইছিলাম আর কি। দিয়ে তারপরে রিটেন দিয়ে এসে ফার্স্টে মাহিনকে বললাম, মাহিন আমার তো ম্যাথ পাসটাই হয়ে গেছে, জিকে ভালো হয় নাই, কঠিন কঠিন হয়েছে। তো আমাকে ফার্স্টে মাহিনী বলছিল যে বন্ধু তোর জব হয়ে যাবে, টেনশন নিস না। তো আলটিমেটলি রিটেন দিয়ে আসলাম, পরে তো ভাইবা হলো মোটামুটি এই। আচ্ছা, তাইলে হইতেছে তোমার কাছ থেকে ইয়াটা শুনবো যে হচ্ছে প্রিলির প্রথম কথা ভাই, তোর তো আমি অনেক টাকা পয়সা পাই, একটু বকে এগুলো আগে শোধ করি। হ্যাঁ, চাকরি হয়ে গেছে, যা প্রথম বেতন পাইলে তো বকেয়া শোধ করবো যা। এরপরে হইতেছে দ্বিতীয় কথা হইতেছে হচ্ছে মানে যে প্রিলিতে যে 83, প্রিলিতে আমরা দেখছি মানে সবাই মানে প্রশ্ন মোটামুটি সহজ হয়েছিল। কিন্তু হচ্ছে একদম 83 মানে তো হচ্ছে কাটমার্ক 73-74 এর রেঞ্জে ছিল, তার থেকেও বেশ ভালো, 10 মার্ক বেশি। মানে প্রিলির ক্ষেত্রে আসলে মানে এত ভালো করার আসলে কারণ কি? হ্যাঁ, আবার হচ্ছে তুই রিসেন্টলি শেয়ার করছিস যে 47 বিসিএস এরও প্রিলি হয় নাই, 46 এরও হয় নাই প্রিলি। তাহলে সেই ক্ষেত্রে হইতেছে মানে প্রিলির যে খুব আহামরি প্রিপারেশন ছিল তা মানে ব্যাংকের প্রিলির সাথে বিসিএস এর প্রিলি, মানে তোর কোন জায়গায় মনে হচ্ছে স্ট্র্যাটেজিটা আসলে চেঞ্জ করার কারণে ব্যাংকে হচ্ছে আমার প্রিলি ভালো হয়েছে আমার, এবং কাট মার্কেট থেকে আমার 10 মার্কের মতো বেশি আসছে? এই যে এটা শেয়ার করি একটু প্রিলিতে, যে আমি ব্যাংকে হচ্ছে 2018 সাল থেকে, মানে হচ্ছে 18 সাল না, মানে 18 সাল ভিত্তিক পরীক্ষা থেকে পরীক্ষা দেওয়া শুরু করছি। তখন তো আবার হচ্ছে যে ওই আলাদা আলাদা পরীক্ষা হইতো, পল্লী কিসের যেন, মানে অনেক পরীক্ষা দিছি ব্যাংকে। পরীক্ষা দিতে দিতে আমার একটা রিয়েলাইজেশন হলো যে ব্যাংক আর বিসিএস এ একটু পার্থক্য আছে। যেমন ব্যাংকের বাংলা শুরুই হয় বিরচন পাঠ দিয়ে, 7-8টা টানা বিরচন পাঠ থাকে। তো আমি ওই বাংলা গ্রামার পড়ে যাইতাম, কিন্তু দেখা যাচ্ছে বিরচন কমন নাই, প্রথমে পরীক্ষা একটা খারাপ হয়ে গেল। তো আমি আস্তে আস্তে বুঝলাম যে বাংলা বিরচন পাঠটা একটু জোর দিতে হবে। আবার ইংলিশ ভোকাবুলারি, এরকম ভোকাবুলারি পার্টটা ভালো কোশ্চেন আসে ব্যাংক থেকে, মানে আমি ভোকাবুলারি আগে কখনোই পড়ি নাই, পারতাম না। এবার মনে হলো যে না, এই বিরচন আর ভোকাবুলারি এই দুইটা সময় নিয়ে নে প্রতিদিন, অল্প করে, দেখা যাচ্ছে আধা ঘন্টা করে আমি সময় দিতাম, আধা ঘন্টাও না, 10-15 মিনিট করে। এই বুকলি স্টাইলে হয়তো দিতে পারতাম, মানে আমি একটা ভালো মাহিনের কাছ থেকে শুনছিলাম বাংলা বিরচনের একটা বই, এটিএম অভিযাত্রী, ওই বইটা আমি পড়ছিলাম আর কি। আর ব্যাংকের একটা ওই জব সলিউশন নিয়ে নিয়েছিলাম, ভোকাবুলারি, এই দুইটা অনেক ভালো করে দেখছিলাম। আরেকটা দেখলাম যে ম্যাথ, ম্যাথে আমার হতো কি, ব্যাংকের প্রিলির প্রথম দিকে যে হচ্ছে যে আমি ম্যাথ পারতাম, কিন্তু প্র্যাকটিস নাই, আমার টাইমে মিলতো না, ম্যাথ আমি কমপ্লিট করে দিয়ে আসতে পারতাম না। মানে এই ভিক্টরসেরই প্রিলির ইয়েতে মাহিনের একটা ইয়ে থাকে, আলাদা সেশন, জাস্ট টাইম ম্যানেজমেন্ট, সুন্দর করে ভাগ করে দিছে যে বাংলা এতটুকু টাইম নিবি, ইংলিশ এতটুকু, ম্যাথে এতটুকু, কোনটার আগে কোনটা। আমি আগে করতাম কি, ম্যাথ করতে লাগলে সব ম্যাথই করে যেতাম, অথবা ম্যাথ সবার লাস্টে দিতাম। ম্যাথ সবার লাস্টে দিলে হয় কি, যে আরো সময় 5 মিনিট আছে, কিন্তু মাথা লাস্টে যে একদম ব্লক পুরা, যে আমার হাতে ম্যাথ করার মতো, মানে একদম থতমত খেয়ে যাচ্ছি। ম্যাথ সময় আছে 5 মিনিট, আমার ম্যাথ আছে হাতে 10টা, হইতো না। তো এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছিলাম এবার, যে পরীক্ষা হলে আমি ম্যাথ এই টাইমটুকু করব, ইংলিশে এই টাইমটুকু করব একদম, মানে টাইম ম্যানেজমেন্টটা খুবই সুন্দর ছিল এবার এই টাইম ম্যানেজমেন্টের কারণে। আর আরেকটা মাহিনের ট্রিক্স আছে, প্রিলির ট্রিক্স, যে অপশন কাটা। এইটা হচ্ছে যে আমিও এই ট্রিক্সটা আমার কাছে খুব এবার আল্লাহ হেল্প করছে, যে এবার অপশন কেটে কেটে 50-50 আমার হচ্ছে যে আমি যে প্রশ্নটা আমি উত্তর জানি না, মানে প্রশ্ন কি না,
উত্তর জানি না। আমি আগে অপশন দুটা কেটে দিতে পারছি, দিয়ে ওই 50-র মধ্যে আমার এরকম হয়েছে যে টানা 8-10টা আমি এরকম আমার হচ্ছে যে প্রিলিতে রাইট হয়ে গেছে, 50% যেটা ছিল। ওই তো যেটা হচ্ছে আমি সবাই বলি ডিডাকশন মেথড, যে কোনটা কোনটা উত্তর হইতে পারে না ওটা বাদ দিয়ে এই দুইটার ভিতরে কনফিউশন, এরপরে হচ্ছে রিস্ক নাও। হ্যাঁ, মাইনের কিছু কিছু ফেমাস মেথড আছে কি 80-20 পড়া, আমি পড়ছি যেভাবে 20-80 মেথড, চাকরি করে এভাবে পড়তে হবে যে 20% এফোর্ট দেবো, 80% রেজাল্ট আনবো। আবার কিভাবে পড়তাম এবার, ও প্রিলি তোর ওই যে পদ্ধতিটা স্যান্ডউইচ মেথড, ভাই খুবই কাজের মেথড। যে আগে আমি করতাম কি, বই নিয়েই পড়া শুরু করে দিতাম, অনেক সময় লাগতো। এখন বই, প্রিলির বইটা নিব, কি পড়বো না আগে দেখে নিব, কি কি পড়বো দেখে নিব, এবং ওই চ্যাপ্টারের প্রথমে আগে পড়া ডিটেলসে যাব না, আগে এমসিকিউটা পড়ে নেব, একবার চোখ বুলাই নিব আর কি কোথা থেকে কি আসে। তারপরে আমি হচ্ছে তাহলে বুঝে গেলাম যে এই টপিকটা ইম্পর্টেন্ট। তারপরে পড়ার সময় ওখানে এমনি অটোমেটিক নজর চলে যায়। তারপরে আবার ওটা পড়ার পরে আবার হচ্ছে যে নতুন করে আবার এই মানে 2বার এমসিকিউ পরে আবার এমসিকিউ করলাম, এভাবে খুবই কাজে দেয়, মানে খুবই মনে থাকে। এই পদ্ধতির নাম মাই দিয়েছিল স্যান্ডউইচ মেথড না, আমার মেন্টর। আচ্ছা, না ঠিক আছে, না এই জিনিসগুলো জানা উচিত। হ্যাঁ, মানে এই টুকটাক জিনিসগুলো আসলে অনেক বড় আসলে পার্থক্য করে দেয়। যেহেতু সবাই পড়াশোনা করে, এখন এখন বাজারে ম্যাটেরিয়াল অনেক অ্যাভেলেবল, যেমন আপ টু 40-41 ওই সময়টা পর্যন্ত কিন্তু অত ম্যাটেরিয়াল ছিল না, ওই দুই একটা হাউস পাবলিশ করতে বই, ওগুলা পরেই সবাই যায়। কিন্তু এখন বই অ্যাভেলেবল, পোলাপান পরে বেশি। একটা সময় বইটার পোলাপান মানে ওইরকম হয়তো দিত না, বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির পোলাপান হচ্ছে একটু পরে দিত, মানে পাস টাস করে দিত। এখন আমি দেখি যে থার্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করে দিচ্ছে। মানে এখন আর কি, মানে প্রতিযোগিতা অনেকটা মানে কি বলবো টাফ হয়ে গেছে, আনরিয়াল টাইপের আর কি মানুষের পেছনে। আচ্ছা, এখন এই টুকটাক যদি স্ট্র্যাটেজি ঠিক না থাকে তাহলে আসলে অনেকটাই ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে প্রিলিপ তাহলে হয়তো আমরা কিছু মেথড আমি আমাদের সাথে শেয়ার করলো রবিন, যে এসবের কারণে প্রিলিতে আসলে হচ্ছে সে একটা ভালো একটা অ্যাডভান্টেজ পাইছে এক্সাম হলে। আর এরপরে হচ্ছে রিটেনটা দিল। হ্যাঁ, মানে এরপরে হচ্ছে আমার রিটার্ন ভালো হয়েছিল টাইম ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, তো এই এরপরে হচ্ছে আমাদের 200 মার্কের রিটেন চলে আসলো। তো 200 মার্কের রিটেনে আসলে স্ট্র্যাটেজিটা কি ছিল বা এক্সামটা কেমন হয়েছিল আসলে? এইটা একদম মানে ব্যাংকের চাকরি হবে কি হবে না এটার মূল খেলায় হচ্ছে আর কি রিটেনে, মানে 90% এখানে আর কি। মানে প্রিলি মোটামুটি যাদের একটু ম্যাথ ইংলিশে ভালো প্রিলি টিকা যায় ব্যাংক থেকে, আর হচ্ছে রিটেনেই মানে হচ্ছে সমস্যাটা মেইন সমস্যা হয়। এবং ব্যাংকের রিটেনের প্রথম সমস্যা যেটা, আমি 3-4টা আগে যেটা দিছি বারবার ফেল করার কারণ যে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। ম্যাক্সিমাম মানুষের ব্যাংকের রিটেনে যেটা হয় যে দেখা যাচ্ছে বাংলা ফোকাস উপসংহার টানতে পারে না, ইংলিশ ফোকাস লিখতে পারে না, বা ট্রান্সলেশন করতে পারে না। প্রথম কাজ প্রিপারেশন নেওয়ার আগেই রিটেনে যে আমি রিটেনের একটা কোশ্চেন দেখব এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে নেব। প্রথম কাজ শেষ, টাইম ম্যানেজমেন্ট ঠিক করে নিলাম। এবার টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী আমার প্রিপারেশন হবে, যে আমি ঠিক করে নিয়েছি যে আমার হচ্ছে আমি 18 মিনিটে ফোকাস লিখবো। আমার প্রিপারেশনটা পুরোপুরি ওই রিলেটেড হবে শুরু থেকে, যে 2 মাস, যে আমি 18 মিনিটে কি করে ফোকাসটা আমি লিখবো। প্রিপারেশন শুরু থেকেই আগে আমি সেট করে নিছি, তাহলে মাথায় আমার সেট হয়ে থাকবে, আমার কলমও সেট হয়ে থাকবে যে 18 মিনিটে কলমটা থেমে যাবে। ট্রান্সলেশনে আমি কতটুকু টাইম নিব ঠিক করে নিলাম, ভাগ করে নিলাম। প্রিপারেশনটা ওইভাবে হবে যে আমি ট্রান্সলেশনের জন্য এই দেখা যাচ্ছে সিনিয়র অফিসার মাত্র 10 মার্কের ট্রান্সলেশন ছিল, 4 মিনিট ম্যাক্সিমাম 5 মিনিটের বেশি ওখানে দিবই না আমি, কারণ মার্ক হচ্ছে আমাকে ভাইবার সময় আমি মার্কটা দেখছিলাম যে আমি 6 পাইছি ট্রান্সলেশনে। তো একদম মানে বেসিক, মানে আমি কোনো আক্ষরিক অনুবাদ করি নাই, জাস্ট সারমর্মটা লিখে দিয়ে আসছি। 5 থেকে 6 ইজিলি পাওয়া যায় ওখানে 10 মার্কের মধ্যে, ওখানে সময় দেওয়ার কোনো কারণ নেই। সিনিয়র অফিসারে যেটা 10 মার্কের ইয়ে ছিল ট্রান্সলেশন। মেন নিয়ে হচ্ছে দুটা ফোকাস, ম্যাথ আর জিকেতে মানে হচ্ছে একদম মার্ক তোলার, যেমন খুব কঠিন করতেছে ইদানিং জিকে। তো যেটা আমি পারবো না ওইটা আমার অনেকে করে কি দেখা যাচ্ছে 15টা জিকে ধরে রাখে যে আমি 15টাই এরকম নাম্বারিং দিয়ে, হ্যাঁ এরকম করে ফাঁকা রেখে অর্ধেক লেখে ফাঁকা রেখে দেয়। দরকার নাই 15টা, আমি যে আমার কমন পড়ছে 8টা,
আমি 8টা লিখে দিয়ে আসি, আমার জিকেতে আমার হচ্ছে 15-10 মিনিট সেভ হয়ে যাবে। মানে আমি কি পারি এবং কি পারি না এটা জানা খুবই জরুরি। আমার জিকেতে টাইমটা সেভ হয়েছিল ইয়েতে, এই রিটেনে। আর ম্যাথ আমাদের হচ্ছে অফিসার, এই সিনিয়র অফিসারের ম্যাথ একটা অদ্ভুত সমস্যা ছিল। মাহিন দেখছিস মনে হয়, এই একটা ম্যাথ সেন্টিমিটারের জায়গায়, হ্যাঁ ত্রিভুজের। এখন আমার আশেপাশে সব মানে হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পরে সবাই করছে কি যে হচ্ছে ওই সঠিকটা ধরে ম্যাথ করে দিয়ে আসছে। আসলে আমি করছি কি ওই পরীক্ষায় যেরকম ছিল ওইভাবে ম্যাথটা করে দিয়ে আসছি। আর আমার হচ্ছে সম্ভবত ওই ম্যাথটা হয়ে গেছে। সম্ভবত না, আমি দেখছি মানে হচ্ছে ওই ভাইবার সময় ওই খাতা মিলায়, তো সামহাও আমার লেখার সাথে খাতা মেলানোর সময় আমি দেখলাম যে ওই ম্যাথটায় 6 আমাকে 6 দিছে। মানে ভুল যেভাবে ছিল আমি সেভাবে করে দিয়ে আসছি। আমি অ্যান্সারে আসতে পারি নাই, খুবই একটা মানে লাস্টে একটা অযথা একটা রেজাল্ট আসছিল, এবং আমি ওইভাবে করে দিয়ে আসতে মার্ক পাইছি। তো সিনিয়র অফিসারের অথবা ব্যাংকের যে কোনো রিটার্ন পরীক্ষায় প্রথম কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এইটাই 50% নির্ধারণ করে দেবে যে আপনার ভাইভাতে কল আসবে কি আসবে না। আর চাকরি হবে কি হবে না এটার জন্য আপনাকে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমার পুরোপুরি প্রিপারেশন, আমি কোনো বইও কিনি নাই, কিচ্ছু করি নাই। আমার পুরো প্রিপারেশন ছিল ভিক্টরস কেন্দ্রিক। ভিক্টরসে ক্লাস হতো, ক্লাস করতাম, ওইখানে ইয়ে দিয়ে দিত, পিডিএফ দিয়ে দিত। মানে পিডিএফ এর তো বন্যা বয়ে যেত আর কি প্রতিদিন, এত কিছু। আমি কি করতাম, সবগুলো প্রিন্ট করে নিতাম, প্রিন্ট করে ওই মানে ওইটাই ছিল আমার ম্যাটেরিয়াল। আমার এত মোটা একটা আমি হচ্ছে যে ক্লাস প্রিন্টের মানে এখনো আছে আমার কাছে, ওইটা ধরে ধরে পড়তাম। মানে আমি এক্সট্রা কিছুই করি না আর কি। এটা অনেকে বলতে পারে যে বন্ধুর পেজ আমি প্রমোট করে দিচ্ছি। এটা না, একদম আমি অনেস্ট যে আমি আসলে আলাদা কোনো, আর বাজারের বইগুলো আসলে কি ফোকাসের জন্য একটা মনে আপনি বললে বুঝবেন যে একটা আপনার দেখে মনে হবে না যে এটা আসলে আপনি লিখে দিয়ে আসতে পারবেন। এত তথ্য, এত গ্রাফ, এত টেবিল, ওরে বাবা, মানে ইম্পসিবল লেখা। মানে যে কোনো একটা আর্টিকেল ওরা কপি করে দিয়ে দেয়। আপনি লেখার মতো করে পরীক্ষায় কিভাবে লিখবেন এটা নির্ধারণ করা খুবই জরুরি। আপনার একটা নোট খাতা থাকতে হবে ফোকাসের জন্য, এবং ওইখানে শুধু জাস্ট পয়েন্ট। আপনি পরীক্ষা হলে মানে পয়েন্ট মনে রাখলেই লিখতে পারবেন, এবং কিভাবে লিখবেন এই জিনিসটা জানা খুবই জরুরি। না এই জিনিসটা আমি বলি, মানে আমি পার্সোনালি হচ্ছে পড়াশোনার সময় সমস্যাগুলো ফেস করছি। তো মানে বইয়ে হচ্ছে এত লেখা এগুলো মাথায় কিছু থাকে না, বোঝাও যায় না। আর সবচেয়ে বড় কথা, বই শুরু হয় একটা সার্টেন ফোকাস দিয়ে, বই শুরু হয়ে যায়। আমি যেটা চেষ্টা করি বা আমরা সবাই যেটা চেষ্টা করি, ভাই ঠিক আছে আমরা লিখবো, কিন্তু আমরা কিসের পরীক্ষা দিচ্ছি? ব্যাংকের রিটার্ন পরীক্ষা দিচ্ছি। তাইলে আমার ব্যাংকের বেসিকটা জানা লাগবে, যে ব্যাংকিং সিস্টেম কাজ করে কিভাবে, বাংলাদেশের অর্থনীতি কাজ করে কিভাবে, বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ গুলা কি কি, এরকম কিছু বেসিক ক্লাস গুলো নিয়ে নেওয়ার ফলে হয় কি, ধর এই যে এরপরে যে ফোকাস পড়াই না, মাথার ভিতরে বসে যায়। আসলে মেকানিজমটা এরকম, যেমন তুই বুঝবি, এরপরে দেখবি যে মাথার ভিতরে বসে যায়, বা মেকানিজম বুঝলে ইজিলি হচ্ছে লেখা যায় আর কি। জাস্ট যেগুলো বললি যে পয়েন্ট মাথায় আছে, অটোমেটিক লিখবো। আর যদি মেকানিজম না বুঝি, আমি বেসিকটা যদি আমি না পাই, যে আমার ব্যাংকিং সিস্টেম কিভাবে চলে, বাংলাদেশ কিভাবে চলে, কেন সবাই অর্থনৈতিক অন্তর্ভুক্তি হচ্ছে এত আলোচনা, হ্যাঁ, এই বেসিক গুলা যারা ধরতে পারবে তাদের জন্য পয়েন্ট গুলো মাথায় রাখলেই পরবর্তীতে টেনে হচ্ছে লিখে দেওয়া যায়, এবং বড় ছোট করা যায়। যে আমি টাইম আমার 18 মিনিট, কোনটা কতটুকু লিখবো। বা আমার হয় কি, ফোকাস কিন্তু একদম 100% কমন পড়ে না, একটু ঘুরে আসে। আমি পড়ে গেছি ফিনান্সিয়াল ইনক্লুশন, আমার সেটার সাথে লাগাই দিবে যে মানে ফিনান্সিয়াল মানে ক্যাশলেস অর্থনীতির ভূমিকা ফিনান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে, বা নারীদের উন্নয়নের ক্ষেত্রে ফিনান্সিয়াল ইনক্লুশনের ভূমিকা, এই টাইপের হয়তো আমার ফিউশন করে দিচ্ছে, মার্চ করে দিতেছে দুইটা জিনিস, অথবা একটু ঘুরাই দিচ্ছে। তো ওইটার ক্ষেত্রে আমার একদম বেসিক গুলো যদি আমি না জানি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই নিজ থেকে আর কি লেখা যায় না। এবং এক্সাম হলে 99% টাইমে দেখবেন যে নিজের থেকে কিছু হইলো মানে আপনার ইনপুট দিতে হবে। একদম 100% মুখস্থ করে গেছেন একটা ফোকাস, ওইটাই লিখে দিয়ে আসতে পারেন, ওইটাই আসবে, এটা কোনো গ্যারান্টি নেই, সাধারণত আসি না। ঠিক আছে, তো এই জিনিসটা মুখস্থ করে লেখা আসলে ইম্পসিবল বলতে গেলে। যে আমাদের যে দুইটা ফোকাস আসছে, দুইটার একটা তো কমন আসেনি, মানে ডিরেক্ট কমন আসেনি। আর হচ্ছে এইটা আমি বলবো যে ব্যাংকের ফোকাস মানে ব্যাংকের লেখা আপনি নিজে পড়ে আসলে বই পড়ে লিখতে পারবেন। আমি বলতেছি না যে ভিক্টরসে করতে হবে, আপনি যে কোনো অফলাইন কোচিং করতে পারেন, আপনি অনলাইন করতে পারেন, অথবা এই যে আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার থাকলে তার কাছ থেকে জিনিসগুলো টপিক গুলো বুঝে নিতে হবে। যেমন আপনি মানে এই ব্যাংকের রিলেট গুলো, মানে আমরা যেহেতু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, কমার্সের না, আপনি জিনিসগুলো ধরতেই পারবেন না। আপনার বেসিকটা একজন লাগবে আপনাকে মানে শুরুতে ধরাই দেওয়ার জন্য।
মানে ওই জিনিসগুলো না ধরে দিলে আপনি ওই ঠিক মতো লেখা আসা যায় না, মানে একদম গদ বাঁধা লেখা হয়, কোনো ইনফরমেশন নাই, কিছু নেই, এরকম একটা লেখা হয়। তো আপনার একটা হেল্পিং হ্যান্ড অবশ্যই লাগবে। হেল্পিং হ্যান্ড না হলে আসলে, যেমন আমি 18 থেকে 21 পর্যন্ত, 18, 19, 20, 21 4 বার 12টা ব্যাংকের পরীক্ষা দিছি। আমি কিন্তু 12টা আর কি 12টার মধ্যে রিটেন দিছি 6টার মতো, 6টা ফেল করছি রিটেন। তো আমিও যে নিজে পণ্ডিত ভাবতাম, মনে করতাম আরে লিখে দিয়ে আসবো, পাঠায় দিব, কিন্তু আলটিমেটলি কিন্তু চাকরিটা পাইতাম না। খুবই অল্প, এবং আপনি যে যদি অনেকদিনের প্রিপারেশন নেন, আপনার অ্যাড করার জায়গা খুবই অল্প, সময় অল্প, খুবই জরুরি। না, ওই যে আবার অনেকে বলে যে ভাই পেপার পত্রিকা পড়েন, পেপার পত্রিকা পড়লে হয়ে যাবে। আরে ভাই পেপারের কোন জায়গাটা আমি পড়বো? আমার টপিকটা কি? আমার ব্যাংকের সিলেবাস তো কোথাও স্পেসিফিকলি বলা নাই। আমি হইতেছে এটা ফ্রি, এটা হইতেছে আপনারা পাবেন। ব্যাংক প্রস্তুতি নিয়ে অনেক কিছু আমার আছে, ইউটিউবে আছে, ফেসবুকে খুঁজে পাওয়া কষ্ট, ইউটিউবে সার্চ দিলেই পাবেন। ওখানে আমি দিয়ে দিছি যে এই 30টা বা 35টা ফোকাসের টপিক, এর বাইরে ফোকাস আসবে না, আসলে এখান থেকে ভিতর থেকে আসবে, ওখান থেকে কিন্তু আসতেছে। ওই জিনিসগুলোর উপরে আর্টিকেল একটু গুছাই এনে দেওয়া, একদম বেসিক অতটুকু জিনিস হয়ে গেলে হয় কি নিজের দিকে বাকিটা হতেছে আগানো যায়। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আমার ফ্রি ম্যাটেরিয়াল অনেক পাবেন, ওগুলা দিয়েও হচ্ছে আপনারা ভালোই বুঝতে পারবেন যে হচ্ছে আমার প্রিলি এবং রিটেনের ক্ষেত্রে কোন কোন টপিক পড়তে হবে, কি কি বাদ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ফোকাস ওইটুকু ঠিক করতে হবে, যে 4 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ফিক্সড করে দেয়। আমি দেখা যাচ্ছে যে প্রথমে ভূমিকায় 2 পৃষ্ঠা লিখে ফেললাম, আর আমি ইনফরমেশনে দিতে পারলাম না লাস্টে, যে এটাও খুবই ইম্পর্টেন্ট আর কি, যে পেজ ফিক্সড করে দেয়। আপনার 4 পৃষ্ঠায় আপনি কিভাবে সব তথ্য আনবেন, ওইটা আপনি একটা প্র্যাকটিস করে যেতে হবে, নলেজটা জরুরি। না, আমি মাঝে মধ্যে ধরো যে বিরাট কোহলির হচ্ছে একটা উদাহরণ দেই, যে বিরাট কোহলি যখন ক্যারিয়ারে মানে টপ ফর্মে ছিল, মানে সব ফরম্যাটে হচ্ছে যে প্রথম ছিল, হ্যাঁ, মানে র্যাঙ্কিং, ওই সময়ও নাকি হচ্ছে মানে তার কোচ বলছে যে সে সবচেয়ে বেশি টাইম কাটাইতে হচ্ছে নেটে, মানে অন্য যে কোনো খেলোয়াড়ের থেকে সবচেয়ে বেশি টাইম হচ্ছে নেটে কাটাইতো, যখন সে হচ্ছে ক্যারিয়ারের একদম টপ ফর্মে আছে তখন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু জরুরি ভাই। আমি আমার হচ্ছে মানে একদম আমার প্রত্যেকটা পিচে মানে কোন জায়গায় কি আসবে, 200 মার্কে খাতায় কোন জায়গায় কি লিখবো, এগুলো আগে থেকে আমার ফিক্স করে যেতে হবে। আমি 4 পেজ ফোকাস লিখবো বা 3 পেজ ফোকাস লিখবো, জায়গাও ইদানিং ফিক্স থাকে। So আমি কতটুকু লিখবো, কতটুকু কভার করতে পারবো, হ্যাঁ, এবং হচ্ছে কত মিনিট লিখবো, একদম প্রতিটা সেকেন্ডের হিসাব যদি আমি হাতের ভিতর নিয়ে আসতে পারি, আপনি দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে। ব্যাংকে যেহেতু হিউজ পরিমাণ নাই, আপনার এই যে এবার 974 জন মনে হয় নিল, সামনের বারে যে রিসেন্ট যে সার্কুলারটা চলতেছে 1017 জন না 14 জন হচ্ছে নিচ্ছে, তাই না? এইখানে কিন্তু হচ্ছে আপনার মোটামুটি একটা ভালো চান্সেস হয়ে যাবে। বিসিএস এর মতো গ্যাম্বল না যে জেনারেল ক্যাডার 500, এখানে হচ্ছে ওরা অনেকে পরীক্ষা দেয়, যারা হচ্ছে অলরেডি বাংলাদেশ ব্যাংকের এডি সিনিয়র অফিসার, তারাও এখানে এসে পরীক্ষা দিচ্ছে, মানে কম্পিটিশনটা অন্য। এবং হচ্ছে ভাইভাতে 200 মার্ক। তো অনেক কিছু জিনিস ক্লিক করলে এরপরে ধরেন যে হচ্ছে আপনার বিসিএস হওয়ার একটা চান্স থাকে। সেই জায়গায় কিন্তু ব্যাংক অনেকটা সেফ। আপনি পড়াশোনা করবেন, ভালো প্রিলি দিবেন, রিটেন দিবেন, ভাইবা মোটামুটি দিলেন, বা ভাইবা এখন খারাপ হইলেও আপনার যদি রিটেন ভালো হয়, আপনার হচ্ছে চাকরি মিস যাবে না। ঠিক আছে, তো আমি মনে করি অবশ্যই। হ্যাঁ। ওই যে আমরা যেটা বলতেছিলি না, বা আমি বলতেছিলাম যে ছোট ছোট ব্যাপার, যে আমি কতটুকু লিখবো, কতটুকু করবো, এটা হয় কি ম্যাক্সিমাম সবাই শুনবে, বুঝছিস, কিন্তু এটা ম্যাক্সিমাম ইগনোর করে যায়। যেমন আমি ইগনোর করতাম ফার্স্টের দিকে, কিন্তু বিলিভ মি ভাই, 6টা পরীক্ষা রিটার্ন দিয়ে ফেল করার পরে আপনি বুঝবেন যে আপনি ছোট ছোট জায়গায় আটকে যাচ্ছেন, যে আমি কতটুকু লিখবো, কতটুকু সময় নিয়ে লিখবো, 4 পৃষ্ঠায় কিভাবে লেখে, 4 পৃষ্ঠা কমপ্লিট করা, টাইম মানে খুবই ছোট ছোট ব্যাপার, যেগুলো হচ্ছে ওগুলোর জন্যই আপনি চাকরি হয় না, মানে আমার হয় নাই 6 বার। তো এইটা আর কি অনেকে ইগনোর করে যায়, যে এইটা হচ্ছে আমার, এটা তো সবাই জানে, কিন্তু এইটাই আর কি টার্ম কার্ড আর কি। হুম। আর এই জিনিসটা যে সবসময় শিকার মেন্টালিটি রাখতে হবে ভাই। অনেকে আমরা মনে করি যে আসলে আমরা অনেক কিছু পারি। হ্যাঁ, যেমন হচ্ছে রবিন বলতো আমি তো হচ্ছে অলরেডি একটা জব করতেছি, সরকারি জব করতেছি, আমি অনেক কিছু জানি, আমি আর কিছু নিব না। এরকম মেন্টালিটি হচ্ছে মানুষকে পিছনে আটকে রাখে। হ্যাঁ, আপনি যত বড়ই হয়ে যান, আপনার আরেকটু ওপেন মাইন্ডেড থাকতে হবে, আরেকটু আরো জিনিস যদি আপনার শিখার মনে হয় যেখান থেকে আমি শিখতে পারবো, একটু শিখার চেষ্টা করতে হবে, কান খোলা রাখতে হবে। হ্যাঁ, আমাদের যেটা সমস্যা, আমরা হচ্ছে শুনতে চাই না, বা হচ্ছে আমরা বুঝতে চাই না। এই জায়গাটাতে আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের যাই হোক, যত ভালো প্রস্তুতি হোক, আমি একদম খুব ভালো ভার্সিটি থেকে পড়াশোনা করছি, ভালো সাবজেক্টে পড়াশোনা করছি, ডাজেন্ট ম্যাটার। আপনি যেদিন থেকে হচ্ছে যে মানুষের কথা শোনা বন্ধ করে দিবেন, যেদিন থেকে আসলে মানে আমি সব জানি, মোটামুটি ভালোই জানি, আমি খারাপ জানি না, এগুলো যখন চিন্তা ভাবনা করা শুরু করে দিবেন, মানে আপনার নলেজকে যখন হচ্ছে আপনি নিজের ভিতরে আনতে দিবেন না, ওই দিন থেকে মনে রাখবেন যে হচ্ছে আপনার মানে অ্যাটলিস্ট চাকরির বাজারে হচ্ছে ডাউনফলটা হচ্ছে আপনার শুরু হবে। ঠিক আছে, তো রবিনকে আর ধন্যবাদ। মানে করছিলাম, হ্যাঁ, বুঝছিস, আমার মানে এটা আমি মনে রাখছি লাইফে, যে আপনি যদি দেখেন যে আপনার থেকে কেউ স্ট্রং, বা মানে সব দিক দিয়ে শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি বলেন, ফিজিক্যালি বলেন, আপনার ডাজেন্ট মিন যে আপনি তার সাথে কম্পিট করবেন। আপনি তার সাথে
কাজ করবেন। আপনার ছোট ভাইও আপনার ভার্সিটির জুনিয়রও আপনার থেকে ভালো করতে পারে। আপনার একদম বোজন ফ্রেন্ড, আপনারা অনেক কিছু করছেন একসাথে। সে হঠাৎ করে দেখবেন যে আপনার থেকে অনেক ভালো করছে। যেমন আমার ক্ষেত্রে মাহিন। আমরা একই সাথে মানে একই রকম ছিলাম কলেজে। আস্তে, আস্তে ইউনিভার্সিটিতেও বুয়েটে যাওয়ার পরে এবং হচ্ছে যে অ্যাডমিশন মানে চাকরির বাজারে ও যখন হঠাৎ অনেক ভালো করা শুরু করলো। ফার্স্টের দিকে কিন্তু আমার মনে হচ্ছে আরে ওর কাছে কি করব? কিন্তু আমি কিন্তু ওর সাথে মানে অনেক হয় না? ভালো করলে হিংসা করে বন্ধুরা। মানে মনে, মনে আসে আরে ও করতেছে আমি কেন পারব? ভাই দরকার নাই। আপনি আপনার বন্ধুর কাছ থেকে হেল্প নেন। হেল্প চাইলে হেল্প করার জন্য সবাই ওয়েট করে আছে। কিন্তু আপনার এই শ্যাকেলটা ভাঙেন, লজ্জাটা ভাঙে আপনি হেল্প চান। হেল্প পাবেন। আমি পাইছি, আপনিও পাবেন। সবারই থাকে পরিচিত। আচ্ছা, ধন্যবাদ রবিন। আচ্ছা বন্ধু, তাইলে হচ্ছে প্রিলি গেল, রিটার্ন গেল, তোমার ভাইবার দিনটা কেমন ছিল? ভাইবার কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিরকম প্রশ্ন জিজ্ঞেস করছে একটু যদি আইডিয়া আরে দিতাম। ভাইবাতে তো আমারে মাটি খাওয়াই দিছে। হ্যাঁ, কিরকম? ভাইবার ভাইবার গল্পটা বলি। এই ফার্স্টে তো গেলাম ভাইবা। এর আগেও ২ টা ভাইবা দেওয়ার কারণে মোটামুটি ভাইবার আগের এনভায়রনমেন্টটা আমি জানতাম। তো আমার বিয়ের সময় যে ইয়েটা বানাইছিলাম নাহিন, এই ফরমাল যেটা, তো বিয়ের সময় ছিলাম ৬৮ কেজি। এই এই ১.৫ বছরে হয়ে গেছে ৭৬ কেজি, ৮ কেজি বেড়ে গেছে। ফরমালের আর হচ্ছে যে বোতাম লাগে না। তো এটা হইতেছে হ্যাপি হ্যাপি ম্যারেজের লক্ষণ, ওজন বাড়া। তো আমার একদমই ক্লোজ আমার ফুফাতো ভাই মুন ভাইয়া আমাকে অনেক সব দিকে সাপোর্ট করে। আমি ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। তো ভাই ঢাকায় থাকতাম, আমি ঢাকায় পরীক্ষা দিতে যাইতাম। এই ভাইয়ের কাছে ঘরে থাকতাম। তো ভাইকে বললাম, ভাই একটা কর্পোরেটে জব করে, ভাই তোমার ব্লেজার আছে নাকি? তো ওই ভাইয়ের ব্লেজার পরে একটা ফরমাল বানাইলাম। এই শার্ট আর প্যান্ট। মানে প্যান্ট আমার মোটামুটি এক রং আর ব্লেজার একটু আলাদা রং, বুঝছিস? মানে ২ টা মিলে না। ওইটা পরে চলে গেছি ভাইবার কাছে। তো গেলাম। কিন্তু ওইটা আবার রুমের মধ্যে বোঝা যায় না। তো ভাইয়ের জুতা আর ভাইয়ের ব্লেজার পরে ভাইবার দিতে চলে গেলাম বাংলাদেশ ব্যাংকে। যেই ফার্স্টে সিগনেচার করে ঢুকে যারা ভাইবা আরকি আমার সামনে তো রতি মহারথী বসে আছে। যারা দেন নাই কখনো তারা শুনতে পারেন যে ভাইবার এনভায়রনমেন্টটা কেমন হয় আসলে। তো বাংলাদেশ ব্যাংকে আপনি যাবেন, শুরুতেই আপনাকে একটা এন্ট্রি সই করতে হয়। ওইখানে হচ্ছে যে আপনার অ্যাডমিটের কাগজটা জমা দিতে হয়। ওখানে জমা দিয়ে ১ কপি মানে আপনি শো করলে হয়, জমা দিতে হয় না। শো করে আপনি চলে গেলেন উপরে। উপরে যেয়ে আপনাকে একটা কনফারেন্স রুমে ফার্স্টে নিচে আপনি নিচতলায় ওয়েট করবেন। ওখান থেকে আপনি আপনার বোর্ডটা দেখে নিবেন। বোর্ড আলাদা ভাগ করা থাকে। ১৫-২০ জন হিসাবে বোর্ড ভাগ করা থাকে। বোর্ডটা ওখানে লিস্ট থাকে। ওখান থেকে দেখে নিবেন এবং ভিতরে নিচতলায় এক জায়গায় আপনার সিগনেচার করার একটা জায়গা থাকে। ওখানে আপনি সিগনেচার করে আপনি লিফটে করে আপনাকে নিয়ে যাবে। তো ওখানে একটা কনফারেন্স রুমের মতো থাকে। ধরেন যে আপনার ৪ টা বোর্ড বা ৬ টা বোর্ড। তো এখানে আপনার হচ্ছে যে কনফারেন্স রুমে আপনাকে বসে দিবে যে ৩ নাম্বার বোর্ডে যারা আছেন তারা এখানে বসেন। ৪ নাম্বারটা এখানে বসেন। এখানে এরকম বসায় দেয় ১ম। দিয়ে আপনাকে একজন আসবে, সে বলে দিবে যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে গেছেন সেটা কোন অনুযায়ী সাজাইতে হবে। তো যে অনুযায়ী সাজাইতে বলবে আপনি সেই অনুযায়ী সাজাবেন। ১ কপি ওরা ওখানে জমা নিয়ে নিবে। নিয়ে এই হচ্ছে মেইন কপিটা দেখবে। দেখে মেইন কপিটা আবার আপনাকে ওখানে ফেরত দেয়। আর ফটোকপিটা ওরা রেখে দেয়। আর যাদের লেখা যেমন পরীক্ষায় আমি অনেক প্রিপারেশন এর মধ্যে ছিলাম। একদম সুন্দর করে পুরা খাতা রিটেন এর কোনো কাটাকাটি নেই। সুন্দর করে লিখছি। আর ওইখানে যেয়ে বলছে ২ মিনিটের মধ্যে লিখে দেন। আমি ওকে লিখে দিয়ে দিছি। মানে একটা আপনাকে একটা শীট দিবে। ওই শীটে আপনার হাতের লেখা যাচাই করার জন্য ওই পরীক্ষাতেই যা আসে ২ টা একটু ভেঙে ওরকম আপনার দেখে লিখে দেন। তো আমি ওটা জোরে লিখে দিছি। আমার লেখা মনে হয় পরীক্ষার রিটেন এর লেখার সাথে একটু ম্যাচ করে নাই। আমাকে আবার যাদের ম্যাচ করে না বা যাদের নাম্বার একটু বেশি থাকে ওদেরকে আবার একজনকে যাচাই করার জন্য ডাকে। তো আমাকে ডাকলো। তো এখানে আমি ওই যে ম্যাথটা বললাম যে আমি ফুল মার্ক পাইছি দেখতে পাইছি। তো ওইখানে রিটেন এর খাতাটা যিনি থাকে ওনার কাছে রিটেন এর খাতা থাকে। তো উনি হচ্ছে আপনাকে তখন যাচাই করার জন্য আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন করে। যেমন আমাকে কোয়েশ্চেন করছিল যে একটা বর্গের পণ্য বড় কিভাবে বড়? এটা প্রমাণ কি? আমি বললাম এটা √2a। বলছে আরো ভাবে প্রমাণ করা যায়। আমি বললাম পিথাগোরাসের সূত্র আছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম না পারে আরকি। বলছে দুর্নীতি না। তো আমি ওই খাতা উল্টাচ্ছে দেখলাম যে এই ট্রান্সলেশন এর ওইটা দেখলাম। আর ওই যে ম্যাথটা আমার কনফিউজ ছিল। ওটা দেখলাম যে ৬ পাইছি আরকি। তখন আমার কনফিডেন্সটা আসলে একটু বাড়লো। তো তারপরে আরেকজন আসে।
ওইখানে খাতা ওই যে কাগজগুলো চেক করার জন্য একদম চেক করে, জিজ্ঞেস করে যে আপনার ইউনিভার্সিটি কোথায়, এরকম কিছু একটা দিয়ে একটা প্রশ্ন করে ছেড়ে দেয়। দিয়ে তখন আপনি বসবেন আপনার কনফারেন্স রুম থেকে, তারপরে ফাইনাল আপনি যে 12 ফেলের মতো চলে যাবেন ভাইবা বোর্ডে। দিয়ে ওই 3 জন করে ডাকে, একজন ঢুকে আর 2 জন হচ্ছে বাইরে ওয়েটিং রুমে ওয়েট করে। তো এরকম গেলাম ঢুকেই হচ্ছে যে মানে এবার আমি দেখলাম একটা জিনিস, বুঝছিস মাহিন, মানে রুমটা এত বড় আর স্যার তো দূরে বসে, চেয়ারম্যান স্যার একটু দূরে। মানে হ্যাঁ মানে একদম। আর না, আমি আমার লাইফের প্রথম ভাইবা দিছি তো বাংলাদেশ ব্যাংকে করোনার সময় আর কি। আমি সবগুলো ভাবে মানে করোনার সময় দিছি, বাংলাদেশ ব্যাংকে যত ভাইবা দিছি। আমি মনে করছিলাম তাহলে শুধুমাত্র মানে করোনার জন্য এত দূরে পাঠাইছে, বুঝছো? আমি জানি না আসলে এটা আগে থেকে কিনা। আর মানে এলিয়েনের মতো লাগে বসতে, মানে রুমের মাঝখানে ফাঁকা, সামনে একটা বসে আছে চেয়ারের সামনে, কোনো টেবিল নাই কিছু নাই, মানে মনে হচ্ছে যে তোরে সবাই স্ক্যান করতেছে একদম। সামনে বসে আছে 4 জন, আর স্যার একটু দূরে বসে একটু আস্তে কথা বলে। আমি বলতেছি পুরো ব্যাপারটাই। তো প্রথমে ঢুকেই একদম জিজ্ঞেস করলো, আমার যেমন 1 নম্বর চয়েস দেওয়া ছিল বিডিবিএল। তো ঢুকে আর কি প্রথমে জিজ্ঞাসা করলো যে ফার্স্ট চয়েস কোনটা, বললাম। তো বিডিবিএল সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলো যে কবে শুরু হয়েছে, কোন দুটা ব্যাংক মার্চ করে হয়েছে। তো আমি যে ভাইবার আগে এখানে আমাদের ভিক্টোর্সে 2টা ক্লাস হয়েছিল, একটা ক্লাস মাহিনের ছিল, একটা ক্লাস মনে হয় রাফি ভাইয়ের ছিল। মাহিন, হ্যাঁ, হ্যাঁ, তো 2টা ক্লাস ছিল একদম বেসিক নিয়ে, ভাইবার অ্যাটিটিউড নিয়ে। তো প্রথম আর গ্রুপ গুলা দেখতেছিলাম যে ম্যাক্সিমাম ইয়েতে যে ফার্স্ট চয়েস এখান থেকে ধরবে, এটাকে আমি কমন পেয়ে গেছি। তো শুরুটাই ভালো হয়ে গেছে। বিডিবিএল সম্পর্কে বলছে, আমি মনে করি একদম ডেট তারিখ সহ যে 2010 সালের 3 জানুয়ারি, বুঝছিস, তারিখ সহ বলে দিছে একদম, চেয়ারম্যান কে, এমডি কে, মানে একদম ডিটেলস বলে দিছি, কমন পেয়ে গেছি। ও আরেকটা যেটা ধরছে গ্রুপে, এটা আমি মানে কখনোই পারতাম না। গ্রুপে এই ভাইবার বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রশ্ন দেয়। তো প্রথমে জিজ্ঞেস করে যে আপনার রোল কত, যে পরীক্ষা দিতে আসছেন এটা রোল কত। আমি ওইটা দেখছিলাম যে একদম কে ধরছে, তো আমি আমার রোলটা মুখস্থ করে গেছিলাম যে 1591-62 সিকিউরিটির রোল, ওটা কিন্তু মনে থাকে না, ঢোকার আগ দিয়ে আবার দেখে গেছে একবার। তো কম পেয়ে গেছি। শুরুর 2টাই খুব ভালো হয়েছে, মানে 2টা কোশ্চেন দিয়ে। এখন পরে যে উনি শেষ করলো, আরেকজন প্রশ্ন করা শুরু করলো, ওইখান থেকে মনে কর আমার ধস নামা শুরু। বলতেছে যে সয়েল সায়েন্সে পড়ছেন, আমি বলছিলাম জি স্যার। বলতেছে বলেন কোন মাটি খাওয়া যায়, এখন বল। আমি কি করে বলবো কোন মাটি খাওয়া যায়। এখন আমি বলছি স্যার, যে আবার নিউজে দেখছিলাম যে ফিলিস্তিনে ওই যে মাটি দিয়ে বিস্কুট বানায়, এরকম একটা আমি দেখছিলাম আর কি নিউজে। তো বললাম স্যার কোন মাটি বানানো যায় জানি না, তবে মাটি দিয়ে বিস্কুট বানায় ফিলিস্তিনে, এরকম হচ্ছে। আপনি ডিরেক্ট ফিলিস্তিনে চলে গেছেন, বাংলাদেশেও হয়। এখন এটা তো আমি মনে করি পারি না কোথায় কি কিভাবে হয়। তো এখানে একটু আমাকে উনি অনেকক্ষণ এটা নিয়ে চার্জ করলো আর কি। বললাম, তারপরে বললাম যে সরি স্যার। দিয়ে এখন চেয়ারম্যান স্যার, বুঝছিস, এত দূরে আর হাট এভাবে। তো স্যার এভাবে একটা আমাদের সয়েল সায়েন্স মানে বিজ্ঞানের নাম জিজ্ঞেস করছে, আমি শুনতে পাই না। এখন আমি আবার জিজ্ঞেস করবো স্যারকে, আমি প্রশ্নই বুঝি নাই, না বুঝে বলেছে সরি স্যার, আমি শুনি নাই। তো তখন বললো যে আচ্ছা তাহলে জানি। তো মানে শুরুটা খুবই ভালো ছিল আর এন্ডিংটা খুবই খারাপ ছিল আর কি আমার ভাইবার অভিজ্ঞতা। কিন্তু ওই যে রিটেন ভালো হয়েছিল 5টা ম্যাথ, তো সেই হিসাবে আর কি। না, এটা ফার্স্ট 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 ইমপ্রেশনটা কিন্তু অনেক ভালো একটা ইয়া করে, যে শুরুর 2টা কোশ্চেন পারা প্লাস শুরুতে ঢুকে হচ্ছিল আমাদের ওই টিকেটটা মেনটেন করা, ওই ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু মোটামুটি ইয়া হয়ে যায় যে কারে হইতেছে 20-এর উপরে দিবে, কারে 20-এর নিচে দিবে। এরপরে হচ্ছে কোশ্চেন পারা না পারার উপরে তো 1-1.5 মার্কে দিচ্ছে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়া। আর ওই ইয়া কি টোটাল মার্ক দেখতে পারছি ভাইবার দিন রিটেনের টোটাল কত আসছে, টোটাল মার্কটা কি দেয়া গেছে? না, টোটাল মার্কটা দেখতে পারি নাই, ওটাও উনি এভাবে ঠেকে রাখছিল। খাতা উল্টাচ্ছিল, বুঝছিস, মানে আমার লেখার সাথে মিলাচ্ছিল। তো এটা দিয়ে খালি মানে আমি 2টা পৃষ্ঠা দেখতে পারছি, একটা ট্রান্সলেশনের পৃষ্ঠাটা আর ম্যাথের মানে অংশটুকু, যে সবগুলাই 6-6 করে পাইছি আর কি 5টাতে। আচ্ছা, তাহলে মোটামুটি ফুলি রিটেন ভাইবার একটা ওভারঅল এক্সপিরিয়েন্স আপনারা রবিনের কাছ থেকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, একদম অর্গানিক, একদম রিসেন্ট,
যে প্রিলি, রিটেন এবং ভাইভা অ্যাকচুয়ালি কি হয়, আপনাদের কি ফেস করা লাগতে পারে সামনে, সেটা একটা আইডিয়া পেয়ে গেলেন। এখন রবিনের কাছে পরবর্তী প্রশ্ন, যে রেজাল্টটা যে দিল এই অল্প কিছুদিন আগে, রেজাল্টের দিন অনুভূতিটা কেমন ছিল সেটা একটু আমাদের সাথে শেয়ার করুন। তো রেজাল্টের দিন আমি হচ্ছে যে নাটোরে আমাদের লাইব্রেরি আছে, আমি লাইব্রেরি কন্টিনিউ করতাম আর কি। যে স্কুল থেকে এসে আমাদের লাইব্রেরি দুইটা টাইম, সরকারি লাইব্রেরিতে হচ্ছে 9টা থেকে 4টা, আর আমাদের একটা বেসরকারি লাইব্রেরি আছে, অনেক অনেক পুরাতন, রবীন্দ্রনাথ করে গেছে আর কি, আসছিল নাকি এখানে, এরকম কথা প্রচলিত আছে। ওইটা আবার 4:30 তোমার তো বাসা বাসা কোন জায়গায় বলো নাই, তুমি যে নাটোরের গেদা এটা তো বলো নাই সবাই। ও আচ্ছা, আমার নাটোরের কথা আমরা বুঝেই ফেলছে, করিচ্ছি যাচ্ছি খাচ্ছি বলছি না। আমার বাসা নাটোর, আচ্ছা, সবাইকে বলে তো। নাটোরে আমাদের মানে আমার দেশের বাড়ি সিংড়া, কিন্তু ছোটবেলা থেকে নাটোর সদরেই থাকা, বাবার চাকরির জন্য। আমি সুপার মিল স্কুলে পড়াশোনা করছি নাটোরে, কেউ যদি এখানে থাকে শুনতেছে। তো এরকম আমাদের নাটোরে লাইব্রেরি যেটা আছে নাটোর সদরে, যে স্কুল থেকে ডিরেক্ট লাইব্রেরিতে চলে যেতাম আর কি, বুঝছিস, বাসায় আসতাম না। মানে কষ্ট করছি ভালোই, যে 9টা থেকে 4টা পর্যন্ত স্কুল করে ওভাবে ডিরেক্ট লাইব্রেরিতে চলে যেতাম 4:30টায়। লাইব্রেরিতে যেয়ে 4:30টা থেকে 9টা পর্যন্ত লাইব্রেরিতে পড়তাম, 9টা থেকে আবার একটা টিউশনই করাতাম 9টা থেকে 10টা। ভালোই পেশা গেছে আর কি। তো ভাইবার ইয়েটা বলি, রেজাল্টের দিন তো লাইব্রেরিতে আসি, পড়তেছি, মাগরিবের আজান দিল, নামাজ পড়তে গেছি, সবাই নামাজ পড়তেছি। তো উপর থেকে বোঝা যায় মাহিন, বুঝছিস, মানে কিছু ইয়ে আসে। আমি মাগরিবের নামাজ পড়তেছি, এখন তোর 1 রাকাত নামাজ হয়ে গেছে জামাতের সাথে। আমার পকেটে ফোন, 2টা ভাইব্রেট হলো ফোনে। সামহাও আমার মনে হলো যে আমার রেজাল্ট দিছে। গ্রুপ গুলো দেখতেছিলাম যে দিবে দিবে একটা ব্যাপার। আমার ওইখানে মনে হলো যে রেজাল্ট দিছে, আমি নামাজ পড়তেছি তখন। তখন আমি নাম করলাম, যা রেজাল্ট দিক আর যাই দিক, আমি নামাজ কমপ্লিট করব, সুন্নত কমপ্লিট করব, ফরজ করেও দেখবো না, সুন্নত কমপ্লিট করে ফোন হাতে নেব। সুন্নত কমপ্লিট করলাম, নামাজ শেষ করলাম, বাইরে আসলাম, ফোনটা হাতে দিয়ে দেখি কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড। আরে বন্ধু, মেসেজ গেছে, মানে মোবাইলে মেসেজ বিএসসি থেকে। হ্যাঁ, এ থেকে একটা মেসেজ দেয়। তো ওইটা দেখে আমার মনে কর যে কি করব আমি বুঝতেছি না। তারপরে এবিপিএলসি চলে আসছে ওখানে, এখন তো আবার তারপরে রোলটা চেক করতে হয়। আমি এখন যেটা খুঁজবো, আর তোর মনে কর যে 3 বছর ধরে প্রাইমারি স্কুলে চাকরি করি 13 গ্রেডে, তো এইটা মানে ফ্রেন্ড সার্কেল বল, সবাই ভাবে নেয় না আর কি। অনেক অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে। তো তোর এটা আর কি অনেক এক্সপেক্টেড ছিল আর কি আমার, যে কেমন হবে, মানে নবম গ্রেড ডিরেক্ট, মনে কর যে 13 গ্রেড থেকে নবম গ্রেড 4 গ্রেডের একটা লাভ। তো দেখলাম আমার ছিল লাইব্রেরির অনেকজনই ছিল পাশে, সবাই একদম মানে কি বলবো, মানে মুহূর্তটা বলার মতো না। পরে হচ্ছে যে কিছুক্ষণ শান্ত হলাম, বাসায় আম্মাকে ফোন দিলাম, আমার ওয়াইফকে ফোন দিলাম, আব্বুকে ফোন দিলাম। আমারও কত নাম্বার ছিল, হ্যাঁ আমারও কত নাম্বারে ফোন দিছিলি? ওই যে বাড়ির সবাই ফোন দিলাম, বাপ মা ইয়ে বোন বউ। প্রথমে মারে ফোন দিলাম, বউরে ফোন দিলাম, বাপরে ফোন দিলাম, তারপরে বোনরে ফোন দিলাম, তারপরে তোরে ফোন দিছি আর কি। মানে পরিবারের পরে তোরে ফোন দিছি। ফোনে মাইন্ডে বললাম যে মাইন্ড ওই তখন দেখাই না যে রেজাল্ট হয়েছে। ওই শুনে বলতেছি, আমি বললাম যে গেদা হয়ে গেছে রে। ওই বলে কি তোর বাচ্চা হয়ে গেছে? আমি ভাবছি, মানে আমি তো জানি রবিনের অবস্থা, আমি রিসেন্টলি রবিনের এলাকার কাজ দিয়েও গেছিলাম, তখন আমি শুনছি বিষয়টা যেরকম। আমি মনে করছি হয়ে গেছে রে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, কংগ্রেচুলেশন, চাচা টাচা হয়ে গেছে মনে হয়। পরে বলে যে চাকরি হয়েছে। হ্যাঁ, তো বলছে আর রেজাল্ট দেখাই নাই, তখন হচ্ছে রেজাল্ট দেখলো। তারপরে আমার হচ্ছে যে একটা ক্লোজ স্যার আছে, আমার সুপারভাইজার আর কি, অনার্সের তারেক স্যার, খুবই ক্লোজ স্যার। তো হচ্ছে স্যারকে ফোন দিলাম, স্যার বলতেছে আমি কালকে ক্লাসে যা বলবো তোমরা বিয়ে শাদী করো, আল্লাহ রিজিক বাড়ায় দেয়। তারপরে যে আমার ক্লোজ একটা ইয়ে আছে, এই তো তাই বললাম ভাইয়া, আমার কিছু বেস্ট ফ্রেন্ড আছে যে স্বাক্ষর, আর আমার ঢাকা গাইস, ওদের কথা না বললে আমার পিটাবে বলছে, ওই যে শোভন, চিনস তো আমাকে 1 বছরের জুনিয়র, পোদ্দার পোদ্দার পদ্মার ইউকেতে আছে, কইতেছে যে আমার স্বাক্ষরের নাম দিয়ে শুরু করবা। তো ঢাকায় ছিলাম যখন,
পড়ার সময় ওরা অনেক হেল্প করছে আমাদের। আর তারপরে আমার শ্বশুর বাড়ির সবাইকে জানাইলাম, মানে একটা আনরিয়াল সিচুয়েশন, বুঝছিস? মানে বাপ সবসময় বলে যে তুমি খালি বলো ফোন দিয়ে যে প্লি টিকছি, আবু রিটেন টিকছি, চাকরি হচ্ছে এটা কবে বলবা? তো এরকম। তারপরে তোর নিলাম, মিষ্টি নিলাম। আর হচ্ছে যে আমার ওয়াইফ তো একটু এই যে লাস্টে টাইমে শ্বশুর বাড়িতে এখানে আছে, ফার্স্টে আবার হচ্ছে মিষ্টি নিয়ে বাড়ি গেলাম। যাই মনে কর যে ভাই মানে বাপ মারে প্রাউড ফিল করানোর মতো মানে এরকম মোমেন্ট সবার লাইফে আসুক, আল্লাহ দিক। যখন খাওয়াই দিলাম, আম্মা তো মনে কর যে জয় ধরলো, মানে কান্নাকাটি একটা অবস্থা। বাপ বাইরে ছিল, চলে আসলো, মানে একটা মনে থাকার মতো একটা। তারপর এখানে শ্বশুরবাড়ি নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম, আমার ওয়াইফ জন্য সবাই অন্যরকম খুশি। আমার শাশুড়ি তো বলতেছে আমার নাচতে মন যাচ্ছে। তো মেহেদী হাসান রবিন ফার্স্ট ক্লাস অফিসার, নবম গ্রেডের, আলহামদুলিল্লাহ। আর এই আর কি, মানে এই দিনটা সবার লাইফে আসুক, এই যে এত কষ্ট সবার লাইফে আসে পরে, বন্ধু। হ্যাঁ এইটা আসলে অনেক কষ্ট করে। আমি দেখি তো ছেলেগুলো অনেক কষ্ট করে যায়, সিস্টেম গুলো বুঝে না দেখে আসলে হয়তো অনেকে বা অনেকের অনেক কিছু ক্লিক করে না দেখে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এরকম একটা দিন কিন্তু সবাই ডিজার্ভ করে, মানে আমার মনে হয় এটা সবার লাইফে আসুক। ঠিক আছে, মানে এত কষ্টের আমার একটা আরো ধর যে 3 বছর ধরে প্রাইমারি চাকরি করতেছি, আর আমার প্রতিদিন 40 কিলো, মানে হচ্ছে 40-40-80 কিলো বাইক রান করতে হতো। ওইভাবে আমি 80 কিলো বাইক চালায় এসে ডিরেক্ট লাইব্রেরিতে চলে যেতাম। আমার মনে কর যে সবাই, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, মানে সবাই যে সাপোর্টটা দিছে আমাকে, মানে ওর ছাড়া আসলে সম্ভব না এটা। আসলে যে আমি চাকরি করতেছি, পড়তেছি, বাসায় ওরকম সময় দিতে পারতেছি না। আর তারপরে এটা যে তারা অ্যাপ্রিশিয়েট করতেছে, এটা আসলে সবাই এই সাপোর্টটা পায় না। আমি সাপোর্টটা পাইছি আসলে। আর এবং আমার এটা আবার কি মানে জানিস, জিনিস যত কঠিন হয়ে যায় না, মানে আল্লাহ ধৈর্য দিছে আর কি, আমার তত আরো মজা লাগে। অনেকে আবার মানে কঠিন সিচুয়েশনে ভেঙে হাল পড়ে, ছেড়ে আমার দেয়, অনেকে হাল ছেড়ে দেয়। হ্যাঁ, লাইফ। আমি কঠিন সিচুয়েশনে এক্সেল করি, আমার যা মনে হয়। এই যে মনে করেন 40 থেকে 47 ফেল করছি না, 7টা বিসিএস, দেখবি যে টুকটুক করে ধরতে ধরতে দেখবি যে একসময় পরবর্তীতে আল্লাহ দেখবি যে আবার লাইভে আসছি তুই আমি। যাই হোক, আসলে আসলে অনেক কিছু আসলে মানে আপনার ফার্স্ট হ্যান্ড এবং হচ্ছে অর্গানিক, মানে এই রবিনের এক্সপ্রেশন আর এভরিথিং এগুলো হচ্ছে অর্গানিক, মানে একদম মন থেকে আসতেছে। এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগতেছে। ঠিক আছে, অনেকদিন পর আজকে আড্ডা দিতেছি, হ্যাঁ, এই জন্য হচ্ছে ভালো লাগতেছে। তো রবিন, আমরা প্রায় শেষের পথে 1 ঘন্টা ধরে বকবক করতেছি নিজেদের মতো। তো ফাইনালি হইতেছে জাস্ট একটু বলবো যে যারা নতুন প্রিপারেশন শুরু করছে তাদের আসলে যদি ব্যাংক জব কেউ টার্গেট করে থাকে, যে তাদের টার্গেটই ব্যাংক জব, তো তারা মানে জব পেতে হইতেছে কি কি করণীয় আর কি কি বর্জনীয় তোর পক্ষ থেকে, এই জিনিসটা হচ্ছে সবাইকে একটু মেসেজ দিয়ে দেয়। আচ্ছা, এটা আসলে আমি, যে আমাকে প্রশ্ন করলো এটা সে একদম বিশেষজ্ঞ। এটা আসলে আমি কিভাবে বলবো, সে ভিক্টরসে ঢোকেন, প্রথম কথা ভিক্টরসে ভর্তি হন, ভিক্টরস থেকে শুনে ভাই ভাই বাদ দে ভাই, অর্গানিক অর্গানিক কথা আর আমার ভাই, মাইন্ড কেউ বলছে টাকা পয়সা দিয়ে ধরে নিয়ে আইছি, আর না না, তোর তোর আর পক্ষ থেকে মানে কি কি জিনিস। হ্যাঁ, বন্ধুটা কখনো খারাপ না। তো শোন, যেটা আমি বলি আমার মতো যারা গরু গাধা আর কি, যে কোনো কিছু একবারে হয় না লাইফে। অ্যাডমিশনে পাইছেন সেকেন্ড টাইমে, সবার লাস্ট ওয়েটিং থেকে চাকরি পাইছেন, মনে করেন যে 100টা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন না, তাদের জন্য আমি বলি প্রথম কথা যে একই ভুল ভাই 10 বার করেন, 11 বার করেন না। আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা হচ্ছে না, কেন হচ্ছে না এটা বার করা খুবই জরুরি। যে হচ্ছে আপনার, যেমন নতুন যারা শুরু করছেন শুরুতেই, আরেকটা আমার ছিল, যেমন যারা অনেকে পাবলিক থেকে বের হন, শুরুতে মনে হয় আরে নবম গ্রেড ছাড়া কোনো জব করবো না। ভাই শুরুতে আগে একটা চাকরি ম্যানেজ করেন, চাকরি পাওয়ার পরে করেন বা না করেন সেটা অন্য ব্যাপার, আপনি ফর্ম তুলেন, এবং ফর্ম তুলে দেখেন যদি প্রথমে সবাই ফেল করে, মাইনও ফেল করছে, প্রথমে আপনি 5-6টা প্রিলি ফেল করবেন। 5টা প্রিলি ফেল করার পরে 6 নম্বর প্রিলি দেওয়ার আগে আপনি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন যে আমি কোথায় পারতেছি না, কেন ফেল করতেছি। এটা অ্যানালাইসিস না করলে আপনি আরো 100টা পরীক্ষা দিলেও ফেল করবেন। আপনি একটু থামেন, অ্যানালাইসিস করেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার
ভুলগুলো আপনি বের করেন। আপনার হয় বুক লিস্টের সমস্যা, আপনার পড়ায় প্রিপারেশনের সমস্যা, আপনার টাইমিং এর সমস্যা, কোনো না কোনো সমস্যা আছে। সমস্যাগুলো সলভ করেন। আপনার বুক লিস্টটা দরকার হয় চেঞ্জ করেন। যে আর এই রাস্তা দিয়ে যে আসছে তার কাছ থেকে শুনেন। ব্যাংকে অনেক সময় বইয়েরই দরকার হয় না। রিটেনে যেমন আপনার কোনো বইয়েরই দরকার হবে না। তো বিরোচন পার্ট বাংলা আর ইংলিশ vocabulary খুব ইম্পোর্টেন্ট। এটা দিয়ে শুরু করেন। প্রতিদিন ০.৫ ঘন্টা করে সময় দেন। বাংলা যেটা বললাম এটিএম বইটা কিনেন। খুবই সুন্দর করে দেয়। একবার পড়লে ভুলবেন না। বইটা পড়েন। ইংলিশ vocabulary জন্য ব্যাংক vocabulary যেকোনো একটা ডাইজেস্ট কিনে নেন। এটা পড়েন। আর ম্যাথ ইমপ্রুভ করেন। যারা সায়েন্সের না তাদের জন্য ম্যাথ ইমপ্রুভ করা খুবই কঠিন। কিন্তু ইম্পসিবল না। ম্যাথটা ওই যেকোনো একটা বই নেন, নিয়ে করতে থাকেন। কোনগুলো আসে ওই যে পরীক্ষাতে ফেল করতেছেন, যে ম্যাথগুলো আপনি পারতেছেন না, যেকোনো একটা জায়গায় অনলাইনে পিলির জন্য পরীক্ষা দেন। যেটা পারতেছেন না ওই টপিক গুলো সলভ করেন। মানে গদবাঁধা প্রিপারেশনটা নিয়েন না আসলে, যে একটা বই আমি নিলাম, ১ম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়ে ফেললাম। এভাবে আসলে টিকা বা আপনি চাকরি পাওয়া খুবই কঠিন। আপনি মনিটর দেন, আপনি আপনার সমস্যাগুলো বের করেন এবং ওই সমস্যার টেস্টগুলো সলভ করেন। আমি এইভাবে আসলে দিতেই শিখবেন, দিতে হবে। অনেকে আছে যারা খুবই মেধাবী, দিবে ঠাস করে ১ম বছরে ১ম পরীক্ষায় চাকরি হয়ে যায়। এরকম না, যাদের আমার মতো সময় লাগে তাই ভুল থেকে শিখেন। ভুলগুলো সলভ করেন। একই ভুল ৩ বার করছেন ঠিক আছে, ৪ বার বলা করেন না। তাইলেই হবে। আর কারো কাছ থেকে হেল্প নেন। আপনার সিনিয়র হোক, জুনিয়র হোক, ফ্রেন্ড হোক, কোচিং হোক, কোথাও থেকে হেল্প নেন, আপনার অনেক টাইম সেভ হবে। এই এটা এটা আলহামদুলিল্লাহ, এটা আমার খুব খুব ভালো একটা হইতেছে মানে উপদেশ হচ্ছে রবিন, মানে এটা আনএক্সপেক্টেড ছিল। যে হচ্ছে এত সুন্দর করে জিনিসটা বলবে, যেটা আসলে আপনার হচ্ছে সমস্যাটা কোন জায়গায়। আমাদের ম্যাক্সিমামের হইতেছে যে টানা যে পড়তেছি আমার তো অনেক পারি, আমি ম্যাথ অনেক পারি, কিন্তু এক্সাম হলে কি আমি ৫টার বেশি ম্যাথ পারতেছি না কেন, তাই না? এগুলো নিয়ে যারা হইতেছে চিন্তা ফিকির করবেন, নিজের সমস্যাগুলো বের করার চেষ্টা করবেন, ১০ জনের সাথে কথা বলবেন এবং হইতেছে মানে শেয়ারিং করতে হবে ভাই, মানে প্রচুর শেয়ার করতে হবে, যারা যেখানে সামনে পান সবাই ধরতে হবে, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, হ্যাঁ আমি বুঝতেছি না, এরকম শেয়ার করে মানে অন্য একটা পার্সপেক্টিভ থেকে আপনার নিজেরা দেখতে হবে প্রতিনিয়ত। হ্যাঁ, তাহলেই দেখবেন যে আসলে প্রতিদিন একটু একটু করে দেখবেন যে উন্নতি হচ্ছে। এইটা হচ্ছে একটা সময় আপনার যেটা কাঙ্ক্ষিত জব সেটা পাওয়ার জন্য এনাফ হয়ে যায়। ঠিক আছে? আর যারা হইতেছে যেটা শুরুতে বললাম, আপনি লার্নিং এর ইয়াটা বন্ধ করে দিছেন। হ্যাঁ, লার্নিংটা হচ্ছে বন্ধ করে দিছেন, বা যখন আপনার মনে হচ্ছে যে আমি তো পারি, আরে আমি তো হচ্ছে ৫ বছর ধরে বিশেষ করতেছি, আমার কিছু জানার বাকি নাই। হ্যাঁ, এরকম আসলে আমি মনে করি যে এটা থেকে স্বপ্ন বের হয়ে আসা উচিত। বা ওই যে আপনাদের যে ইনস্টিটিউশনাল প্রাইড থাকে অনেকের শুরুতে, আপনারা ঢাকা ভার্সিটি থেকে পড়ছেন, বুয়েট থেকে পড়ছেন, বা ভালো ভার্সিটির ভালো সাবজেক্ট থেকে পড়ছেন, আপনার এমনি হয়ে যাবে। এবং আশেপাশের মানুষজন এরকম করে বলে তোমার তো এমনি হয়ে যাবে। এটা আসলে এমনি হয় না ভাই, মানে এটা আসলেই বেশ কষ্ট করে। হ্যাঁ, আসলেই বেশ কষ্ট করে আসলে এই জায়গায় আসা লাগে। ঠিক আছে, আমার কি ক্ষেত্রেও accept হয়েছিল, করতে হবে। রবিনের কেউ কিছু ক্ষেত্রে। বলতেছে, মাহিন কেউ কিছু মানে বলতেছে যে কিছু একটা অ্যাচিভ করছে, সে বলতেছে ভাই তার কথাটা তার উড়ায় নেওয়া যায়, আরে পাট লইতেছে এরকম না করে ভাই সে কি বলতেছে একটু শুনে। মনে করেন যে ১০০টা পরীক্ষা দিয়ে ১০০ বার ফেল, যেমন যারা প্রথমে সাকসেস হয়ে যায় আপনি তার কাছ থেকে সাজেশন নিয়ে কোনো লাভ নেই। আমি মনে করেন ১০০টা পরীক্ষা ফেল করছি, ভাই আমার কাছে যদি এটা শুনেন আপনার ১০০টা পরীক্ষা ফেল করা লাগবে না, আপনি ১০০টা পরীক্ষার থেকে কম দিয়ে আপনি ভুলগুলা থেকে শিখে ছোট ছোট যে কেউ সাজেশন দিলে এটা প্রথমে আর কি না মানে এক্সিডেন্ট আমার মধ্যে ছিল প্রথমে। মাহিন আমার একবার তুই যে অপমানটা করছিলি যে আমি ক্যাশে পরীক্ষা দিতাম না, হ্যাঁ তুই বলি আয় তুই খুব ভালো চাকরি করস ১৩ গ্রেডের। মানে একসেপ্ট করার মেন্টালিটি আস্তে আস্তে একবারে থাকে না। আমি এটা বলতেছি এটা আমি আমি খুবই দুঃখিত, এটা একটা সমস্যা, মানে আমি সুগার কোট করে কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে মানে আমি যা বিলিভ করি মুখ আমিও দিয়ে বাইরে এরকম, আসে। আমরা রেসিডেন্সিয়াল প্রোডাক্ট সব এরকমই। আমি যে কত মানুষের অপমান করছি যে ভাই আমি এটা করি না, আমি এটা করি, আমার ভাল লাগে না কথা, আমি অপমান করে দিয়েছি, অথচ টাকা দেওয়া হয়েছিল আমার কাছে ভর্তি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি খুবই দুঃখিত সবার কাছে যদি কাউরে আট করে থাকি। এই আর কি। তো রবিনের জার্নিটা করতে হবে।
বিশেষ করে বন্ধু বান্ধবের লগে তো আমার কিছু আটকায় না, বন্ধু বান্ধব অনেকে আছে না মাইন্ডও করছে যে ওই ভালো জায়গায় গেছে দেখে আমি কথা শোনায়, আমার এরকম আছে আমার মনে করে। বাট আমি ভাই আমি প্রত্যেকেরই ভালো চাই, এবং আমি দেখি যে মানুষগুলো কি পরিমাণ কষ্ট করে একটা চাকরির বাজারে একটা পরীক্ষার্থী নেমে এই হইতেছে নবম গ্রেডের যে বেতন, এই বেতনটার জন্য একদম শুরুতে কি পরিমাণ কষ্ট করে, জাস্ট হচ্ছে একটু নিজের সম্মান, নিজের হচ্ছে পরিচিতি, হ্যাঁ মানে একটু হচ্ছে মানে একটু রিকগনাইজেশনের জন্য সোশ্যাল সোসাইটি। এর চেয়ে ভালো ভালো জব কিন্তু প্রাইভেটে, আমি মনে করি যে রবিন যদি চাইতো ভালো জব পাইতো না, ভালো জব পাইতো, এর চেয়ে বেশি টাকার জবও পাইতো, তাই না? আর নবম গ্রেডটা কি জিনিস বন্ধু, এটা হচ্ছে যে 13 গ্রেডে 3 বছর চাকরি করার পরে বোঝা যায় যে আসলে নবম গ্রেডটা কি জিনিস। আচ্ছা, এই জায়গায় আমি একটু অ্যাড করি যে একটা প্রতিষ্ঠানের নবম গ্রেড মানে হইতেছে ওই প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের হাইস্ট পোস্ট। তাহলে একটা একটা প্রতিষ্ঠানের নবম গ্রেডে যারা জয়েন করে, দ্যাট মিনস হচ্ছে ওই প্রতিষ্ঠানটা ওই ক্যান্ডিডেট বা ওই যে হচ্ছে জব হোল্ডার তারা নিয়ে স্বপ্ন দেখে যে এ কোনো এক সময় ম্যানেজেরিয়াল এমডি ডিএমডি লেভেলে হইতেছে যাবে। তো শুরু থেকে গ্রুমিং ওরকম করে, শুরু থেকে মনে কর যে আপনাকে ফ্যাসিলিটি থেকে শুরু করে আপনাকে ট্রিটমেন্ট সবাই ওইভাবেই করে। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা চাকরিতে অনেকে আছেন অনেকে না, আপনারা জানেন প্রমোটি কালচার, যারা একটু হচ্ছে প্রমোশন পেয়ে আসে, আবার ধরেন নবম গ্রেডে যারা ঢুকে, আমি খুলে বলতেছি না, আশা করি আপনারা মোটামুটি জানেন। তো একদম হচ্ছে নবম গ্রেডে যে ঢুকবেন সে বুঝবেন যে আসলে নবম গ্রেড কি জিনিস। ঠিক আছে, আপনারই ফ্রেন্ড আপনার সাথে মানে একই একই হচ্ছে পড়াশোনা একই সবকিছু, কেউ দশম গ্রেডে ঢুকছে, কেউ নবম গ্রেডে ঢুকছে, নবম গ্রেড থেকে গ্রুমিং থেকে শুরু করে আজকে চাকরি পেয়েছে নবম গ্রেড ঢুকছে, 10 বছর পর তার হচ্ছে কথাবার্তা, তার হচ্ছে পজিশন বা তার সবকিছু। আর যে দশম গ্রেডে ঢুকছে বা আরো নিচে ঢুকছে সে হইতেছে 10 বছর পরে, এদের ভিতরে দেখবেন যে আকাশ পাতাল একটা তফাৎ হয়। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে চাকরি করেন নবম গ্রেড হইতেছে আমার একদম ফার্স্ট টার্গেট। অনেকে আছেন যে ভাই আমার এই চাকরি হইলেই হবে, স্বপ্ন বড় দেখেন। ঠিক আছে, হয়তো হচ্ছে যদি রিজিকে থাকে আসবে, না হলে আসবে না, কিন্তু স্বপ্ন বড় দেখেন এবং আপনার শুরু থেকে টার্গেট রাখবেন যে আমি নবম গ্রেড মানে নবম গ্রেডেরই হইতেছে হচ্ছে আমি চাকরি করবো। ঠিক আছে, ওইভাবে হচ্ছে নিজেকে হচ্ছে গড়ে তুলবেন। এটা সবার প্রতি হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। রবিন হচ্ছে আমার থেকে আরো ভালো জানে। আর আর অনেকে মনে আছে যে কর মনে যে করেন, হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। না, মনে কর যে আমি কোনো চাকরি ছোট করতেছি না, কিন্তু তোর মনে কর এই, তোর নিচে যখন কেউ থাকবে না আর কি, বুঝছিস, যে একদম তুই যখন লোয়েস্ট গ্রেডে চাকরি করতেছিস, তোর তোর কথা বলার তুই উপর থেকে শুনতেছিস, তোর কথাটা বাইপাস করে দেওয়ার কেউ নাই, তুই তুই খালি শুনবি সারা জীবন। আর তোর মনে কর যে অনেক ব্যাপার থাকে ফাইন্যান্সিয়াল, বর্তমানে সবচেয়ে বড় ব্যাপার ফাইন্যান্সিয়াল ব্যাপার। আপনি একটা চাকরি করতেছেন, আপনি মনে করেন যে ওই চাকরি দিয়ে আপনার হচ্ছে না। এটা খুবই বড় ব্যাপার। তো সবাই চেষ্টা করেন, সবাই মানে ওই যে বাহিনী যেটা বললো নবম গ্রেডের জন্য চেষ্টা করেন। আমার অনেকেই আছে পরিচিত যে টার্গেটই ছোট ছোট টার্গেট করার দরকার নেই ভাই, বড় টার্গেট করেন, সময় নেন, একটা পরীক্ষাতে না হলে 100টা পরীক্ষা দেন, লেগে থাকে, না হওয়া পর্যন্ত লেগে থাকে। এই আর কি সবার প্রতি আর কি এই হচ্ছে আমাদের এই আয়োজনটা মেইনলি হচ্ছে যারা নতুন প্রিপারেশন নিতেছে বা অলরেডি প্রিপারেশনের মোটামুটি পর্যায়ে আছে তাদেরকে একটু দেখানো যে আসলে হইতেছে ভাই কাদের চাকরি বাকরি হইতেছে বা তাদের মেন্টালিটিটা কিরকম, বা তারা কিভাবে হইতেছে, তাদের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আপনিও হাঁটতেছেন। So আপনি কি ঠিক রাস্তায় হাঁটতেছেন নাকি এদিক ওদিক চলে গেছেন, বা রাস্তাটা হচ্ছে কতটা বন্ধুর, আগে থেকে আপনাদেরকে একটু মেন্টালি প্রিপেয়ার করে রাখা। তো আশা করি আজকের লাইভটা হইতেছে, ভাবছিলাম আধা ঘন্টার ভিতরে শেষ করে দিব, বন্ধু মানুষ অনেক কথাবার্তা হয়ে গেছে। তো এই আর কি, তো সবাই সবার জন্য শুভকামনা। আর রবিনকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আগামীকাল আবার আসবো, আগামীকাল আসবো হইতেছে সাকিব আল তাহমিদ, আমাদের যে সোনালী ব্যাংকের সেকেন্ড হচ্ছে, সোনালী ব্যাংকের সেকেন্ড হওয়া মানে হয়তো সে সারা বাংলাদেশের র্যাঙ্কিং এ হয়তো টপ 10-এও থাকতে পারে, ইভেন সেকেন্ড হইতে পারে, বলা যায় না। সোনালী ব্যাংক ম্যাক্সিমাম মানুষ হইতেছে ফার্স্ট চয়েস দেয়, তো এটা যেহেতু কখনো জানা যাবে না, তো মনে রাখতে পারেন যে সে হইতেছে একদম টপ লেভেলের, মানে একদম শুরুর দিকে রেজাল্টই করছে। তার হচ্ছে পথটা কিরকম ছিল সেটা হচ্ছে কালকে শুনবো। আজকে রবিনকে নিয়ে আসছি, কারণ রবিন হইতেছে হচ্ছে মানে আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম মানুষই হয়তো রবিনের সাথে রিলেট করতে পারবেন। ঠিক আছে, আমি তাহমিদ হচ্ছে পার্সোনালি চিনি না, আমি রবীন্দ্র হচ্ছে পার্সোনালি চিনি এবং তার জার্নিটা সম্পর্কে আমি পুরোটাই জানি। ঠিক আছে, তো রবিনের সাথে আপনারা অনেকে রিলেট করতে পারবেন, সেই কারণেই আসলে রবিনকে আজকে আনা। আশা করি কিছু হইলেও আপনারা ইনসাইট পাইছেন রবিনের কাছ থেকে। আর রবিন, আমাদের সবার পক্ষে যদি শেষ কিছু কথা বলার থাকে, শেষ কিছু কথা বলে আমরা শেষ করে দেব। আচ্ছা, শেষ কিছু বলতে যে আমার অনেকেই মাইন্ড করতে পারে, সবাইকে আমি বলে দিয়ে ভাই আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি যে রাস্তা দিয়ে আসছি, আমার এই পুরো জার্নিতে আমি অনেক হেল্প পাচ্ছি। শুধু মাহিন না, মাহিনের আমার এরকম অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি নাটোর লাইব্রেরিতে যাদের সাথে পড়ছি, সাইফুল, সিমন ভাই, আরো যারা ছিল, সবার প্রতি আমি কৃতজ্ঞ।
আমার ঢাকাতে যাদের সাথে ছিলাম, সাক্ষ্য, শোভন, যারা সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভার্সিটিতে ছিলাম, রাকি, মেহেদী, সবার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ কৃতজ্ঞ হওয়াটাই দরকার। কৃতজ্ঞ আপনি হন, আপনি আস্তে আস্তে উপরে আসবেন। আর কষ্ট করার মেন্টালিটি থাকতে হবে। এক্সকিউজ দেওয়া যাবে না যে ভাই আমি ৯টা ১০টা চাকরি করি জন্য আমার পক্ষে সম্ভব না। ভাই, সবই সম্ভব। লেগে থাকুন। আল্লাহ সবার ভালো করুক। অনেক রাত হয়ে গেছে, শুভরাত্রি। আর আমি কি বলবো, মাহিন, তোকে অনেক ধন্যবাদ বন্ধু। আর এই আমার জীবনের প্রথম লাইভ এটা, বন্ধু কোঠায় লাইভ দিলাম। রবিন প্রচুর প্রমোশন করছে, যদি রবিনকে বলি না এত প্রমোশন করতে। যাই হোক রবিন, না প্রমোশন করছে তোমার ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা দায়িত্ব ধরে promotion। আচ্ছা, তাইলে ওই যে বিকাশ নম্বর পাঠাইতেছি, তুমি ওই যে বইয়েরটাকে ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ? আর দোয়া করেন সবাই যে আমার আসতেছে, আমার